আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমরা যে চ্যাপ্টারে এমসিকিউ নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম হলো স্থির তড়িৎ, যেটা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2। তাহলে চলো আমরা শুরু করি। এখানে ফার্স্ট কোশ্চেন আমাদের বলতেছে যে চিত্রের পি বিন্দুতে শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্য কত। তাহলে খেয়াল করো, পি বিন্দুটা একটা তড়িৎ ক্ষেত্রের মাঝখানে আছে, তার মানে তোমার যে তড়িৎ ক্ষেত্র সেটা হবে সিগমা বাই এপসাইলন নট। যদি এটা আমাদের তড়িৎ ক্ষেত্রের বাহিরে থাকতো বা এখানে থাকতো পি বিন্দুটা, তাহলে তড়িৎ প্রাবল্য কি হইতো? জিরো হইতো। তড়িৎ ক্ষেত্রের বাহিরে তড়িৎ প্রাবল্যটা কি হইতো? জিরো হইতো। তারপর কোশ্চেনটা খেয়াল করো, তারপর কোশ্চেনটা কি বলতেছে? তারপরে কোশ্চেনটা বলতেছে সমান ধারকত্বের তিনটি ধারক শ্রেণীতে ও পরে সমান্তরালে যুক্ত করলে এক্ষেত্রে পূর্ণ ধারকত্বের অনুপাত কত। তাহলে ফার্স্টে আছে শ্রেণীতে, পরে আছে সমান্তরাল। তাহলে তিনটি ধারক প্রথমে কিসের থাকবে? শ্রেণীতে থাকবে। আমরা জানি শ্রেণীর জন্য আমরা যেটা ইউজ করি সেটা কি ছিল? সেটা ছিল তোমার ওই যে আমরা যে চলতরিতে শিখছিলাম সেই রোধের উল্টাটা ছিল। শ্রেণীর জন্য হয় সমান্তরালটা রোধের, আর সমান্তরালের জন্য হয় রোধের কি শ্রেণীরটা, এইরকম। কিন্তু এখানে কি বলে দিছে? এখানে বলে দিছে তোমার যে ধারকত্ব গুলো আছে সেগুলো সমমানের, সবগুলো হলো 1/c প্লাস 1/c। আলটিমেটলি এখানে আমাদের কি চলে আসবে? চলে আসবে c/3। আর এখানে আমাদের যে সমান্তরালে যদি হয় তাহলে আমরা কি করি? নর্মালি যোগ করি। এখানে চলে আসবে কি 3c। এখন আমাদের অনুপাতে কি চেয়েছে? অনুপাতে দেখো শুরুতে চেয়েছে তোমার শ্রেণীতে, পরে কি বলছে? সমান্তরালে। তাহলে শুরুতে আছে যেহেতু শ্রেণীতে, তাহলে হবে উপরে হবে সিএফ, নিচে হবে কি সিপি। সিএস এর ভ্যালু কত? c/3, আর সিপি ভ্যালু কত? 3c। আলটিমেটলি আমাদের যে রেশিওটা চলে আসে সেই রেশিওটা কত চলে আসবে? সেই রেশিওটা চলে আসবে 1:9। আনসার কত? 1:9। তারপরটাই বলতেছে কুলম্বের ধ্রুবকের একক কি? F equal to 1/4 pi epsilon naught, 1/4 pi epsilon naught equal to Q1 Q2 d²। এখন এখানে কুলম্বের ধ্রুবক বলতে এই পুরাটাকে বলা বোঝায়, আর এই পুরাটাকে আমরা ধরে নিলাম কে, Q1 Q2 বাই কি d²। তাহলে দেখো কুলম্বের ধ্রুবকের যেহেতু একক চেয়েছে, দেখে কি এর একক চেয়েছে? কত? F d² বাই Q1 Q2। F বলের একক কি? নিউটন, দূরত্বের একক কি? মিটার, প্লাস হোল স্কয়ার কুলম্ব কুলম্ব। লিখতে হবে নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। নিচের কোন পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সর্বোচ্চ? পানি। বলতেছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কি? ইকুয়াল টু চার্জ গুণ মধ্যবর্তী দূরত্ব। চার্জ গুণ মধ্যবর্তী কি দূরত্ব। দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? 2L দ্বারা প্রকাশ করছিলাম। এখন দেখো এই যে চার্জ মানে কি? ইকুয়াল টু IT 2L। এখন খেয়াল করো, এই যে I মানে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের মাত্রা হলো বড় হাতের I, আর সময়ের মাত্রা হলো বড় হাতের T, আর এই যে দূরত্বের মাত্রা হলো L। তাহলে আলটিমেটলি তোমার যে মাত্রা সেটা হবে ILT বা LTI। তারপর বলতেছে কোন গোলাকার পরিবাহীর আদান ও ক্ষেত্রফল 4 গুণ করা হলে চার্জের তলমাত্রিক ঘনত্ব কত? চার্জের তলমাত্রিক ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? চার্জের তলমাত্রিক ঘনত্বকে, এটা হলো আমাদের 6 নম্বর, চার্জের তলমাত্রিক ঘনত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। সিগমা মানে হলো চার্জ বাই ক্ষেত্রফল। এখন কি করছে? চার্জ ও আদানকে, মানে আদান ও ক্ষেত্রফলকে তুমি 4 গুণ করে দিছো। মানে আগে আদান ছিল কিউ, এখন তোমার আদান হয়ে গেছে 4Q, আর তোমার যে ক্ষেত্রফল সেটাকেও করে দিছো 4 গুণ। কত হয়ে গেল? 4 কাটা, মানে Q/A। তার মানে দেখা যাইতেছে যদি আমি চার্জকেও 4 গুণ করি এবং ক্ষেত্রফলকেও 4 গুণ করি, তাহলে যে তলমাত্রিক ঘনত্বটা আসতেছে সেটা হলো পূর্বের তলমাত্রিক ঘনত্বের সমান। তাহলে খেয়াল করো কি বলতেছে? চার্জিত গোলকের দূরত্ব বনাম বিভবের লেখচিত্রটা কেমন হবে? বিভবকে আমরা বসাইলাম ওয়াই অক্ষে, আর যে দূরত্ব সেটাকে আমরা বসাইতেছি কোন অক্ষে? এক্স অক্ষে। তো কি হয় যে আমরা জানি যখন চার্জিত গোলক হয় তখন পৃষ্ঠ পর্যন্ত
তোমার যে বিভবটা থাকে সেই বিভবটা কি থাকে, সমান থাকে। তার মানে যে আমাদের পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব তার জন্য তোমার বিভবটা থাকবে কনস্ট্যান্ট। তারপর আমাদের বিভবটা কি হয়, 1/4πε0 Q/r, এই ফর্মুলাটা মেনটেন করে। যদি এই ফর্মুলাটা মেনটেন করে তাহলে দেখো বিভবটা হচ্ছে ওয়াই অক্ষে আর দূরত্বটা হচ্ছে কোন অক্ষে, এক্স অক্ষে। তার মানে আলটিমেটলি তোমার গ্রাফটা চলে আসে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে গ্রাফটা হয়ে যায় কোনটা, আয়তাকার প্রতিবৃত্ত। তাহলে সেই জন্য আমাদের কোনটা লাগাইতে হবে, এ নাম্বারটা লাগাইতে হবে। ধরো তারপর কোশ্চেনটা আমাকে বলতেছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতার একক কোনটা। এফ ইকুয়াল টু আমরা কি জানি 1/4πε0 Q1 Q2 বাই কি আর স্কয়ার। তাহলে খেয়াল করো এপসাইলন নট মানে কি, এপসাইলন নট মানে হলো 1/4π Q1 Q2 বাই এফ আর স্কয়ার। তো Q1 এটার একক কি কুলম্ব, Q2 এটার একক কুলম্ব, এফ মানে নিউটন, এটা মানে মিটার স্কয়ার। তাহলে কি হবে, কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। তারপর কি বলতেছে, চিত্রের গোলাকার পরিবাহীটি কিউ প্লাস কিউ চার্জে চার্জিত। ওকে, এখন বলতেছে ভিভি ইকুয়াল টু ভিসি, মানে ভিভি ইকুয়াল টু ভিসি বলতে বুঝাইতেছে যে তোমার পৃষ্ঠে যে চার্জ সেটা আমরা কি জানি একটু আগে তো বললাম যে গোলকের অভ্যন্তরে পৃষ্ঠের যে বিভব আর অভ্যন্তরের যে বিভব সেই দুইটা বিভব কি থাকে, সেম থাকে। দেখো বি বিন্দুটা হলো পৃষ্ঠের বিভব, সি বিন্দুটা হলো গোলকের অভ্যন্তরের বিভব। তার মানে এটা সত্য। তারপরটা কি বলতেছে, ভি এ ইকুয়াল টু ভিবি, এটা তো হবে না, কারণ এই যে এখানে তোমার ডিস্টেন্সটা কি হয়েছে, ডিস্টেন্সটা এটাকে আমরা যদি আর অন ধরি তাহলে দেখা যাবে যে আর অনটা বড়। আর এখানে আর অনটা যেহেতু বড় তাহলে আমরা আবার যে আমরা যদি ফর্মুলা লিখতে চাই ভিভির জন্য তোমার ফর্মুলাটা হবে 1/4πε0 Q/r, আর ভি এর জন্য ফর্মুলা হবে 1/4πε0 Q/r1 স্কয়ার। এখন খেয়াল করলে দেখা যাইতেছে যে এখান থেকে আমরা ধরে নিছি কেন্দ্র থেকে তোমার এই বিন্দুর যে ডিস্টেন্স সেটা হলো r1। এখন খেয়াল করলে দেখা যাইতেছে যে তোমার r1টা বড়, r1টা যেহেতু বড় তাহলে এ বিন্দুর যে বিভব সেই বিভবটা কি হয়ে যাবে, কমে যাবে। আর আরটা যেহেতু তোমার ছোট তাহলে বি বিন্দুর বিভবটা কি হয়ে যাবে, বেশি। তাহলে ভিবি বা বি বিন্দুর বিভবটা হলো বেশি বাট এ বিন্দুর বিভবটা হলো কম। তার মানে কোনটা সঠিক, আচ্ছা ভিসিবি বলছে, আচ্ছা ঠিক আছে, তার মানে এটাই। আর এখানে বিভিন্ন বিভব ভিসিবি দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে। তাহলে কোনটা হবে, 1 ও 3 হবে। তারপর কি বলছে, তড়িৎ বিভব ও চার্জের গুণফলকে কোন একক দ্বারা প্রকাশ করা যায়। তড়িৎ বিভব, তড়িৎ বিভব, এই বিভব এক, তড়িৎ বিভব মানে হলো ভি আর চার্জ মানে হলো কিউ। তাহলে আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। তার মানে এটা কি কৃত কাজ, কৃত কাজের একক কি, জুল। তারপরটা কি বলতেছে, বলতেছে 3 মিটার দূরত্বে বায়ু মাধ্যমে +2 কুলম্বে দুইটি চার্জ স্থাপন করলে এদের মধ্যকার বল কত। তাহলে খেয়াল করো পরস্পর থেকে 3 মিটার দূরত্বে বায়ু মাধ্যমে, তাহলে দেখো আমরা কি জানি বায়ুর মধ্যকার বল চেয়েছে, মানে F = 1/4πε0 Q1 Q2 বাই কি মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। 1/4πε0 Q1 এর ভ্যালু কত, +2 কুলম্বের দুইটি চার্জ, মানে Q1 ও 2 Q2 ও 2, আর মধ্যবর্তী দূরত্ব কত 3, তার মানে 3 স্কয়ার। তাহলে আলটিমেটলি এখানে যে আমাদের ভ্যালুটা চলে আসবে সেই ভ্যালুটা হইল তোমার 4 × 10⁹। তারপর কি বলছে রে, কোনটি সঠিক, আচ্ছা তড়িৎ ফ্লাক্স নিয়ে বলছে। আচ্ছা গসের সূত্র অনুসারে আমরা কি জানি তড়িৎ ফ্লাক্সটা হয় চার্জের 1/ε গুণ, তার মানে এরকম কিছু আছে 1/ε গুণ, অর্থাৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু Q/ε0। এরকম কিছু তো নাই, তার মানে সঠিক উত্তর নেই। তারপর সমান্তরাল পাত ধারক এর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ফর্মুলা ছিল K∈A/B, বা আমরা যদি শূন্য মাধ্যমে চিন্তা করতে চাই তাহলে K∈0A/D। তাহলে এখানে খেয়াল করলে দেখা যাইতেছে এই যে এটা মাধ্যমের প্রকৃতির উপর অবশ্যই নির্ভর করে, মাধ্যমটা কোন মাধ্যমে আছে, সেটার পানি মাধ্যমে আছে না বায়ু মাধ্যমে আছে না শূন্য মাধ্যমে আছে সেটার উপর ডিপেন্ডেন্ট। তারপর এখানে ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, কারণ এই যে এখানে আমার ধারকত্বের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কেমন সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক।
আর পাতদয়ের মধ্যবর্তী দূরত্বের সাথে কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে 1 2 3 তিনটাই সঠিক। আচ্ছা, তারপরটা বলতেছে একটি সরু তারের দৈর্ঘ্য 4 মিটার, এটিতে +6 মাইক্রোকুলম চার্জ থাকলে কি হবে? বলরেখাগুলো বাহিরের দিকে নির্গত হবে। আমরা কি জানি? এই যে এখানে যদি +q চার্জ রাখি তাহলে তোমার যে এখানে কি থাকে? +1 কুলম চার্জ থাকে। তাহলে কি হয়? বলরেখাগুলো তড়িতে এই যে চার্জ আছে প্লাসকে বিকর্ষণ করে, তার মানে তড়িৎ যে বলরেখাগুলো আছে সেই বলরেখাগুলো কোন দিকে চলে যায়? বাহিরের দিকে চলে যায়। আর যদি এখানে নেগেটিভ চার্জ থাকতো তাহলে তড়িৎ বলরেখাগুলো কোন দিকে চলে যেত? ভিতরের দিকে চলে যেত, যে +1 কুলমকে তোমার ভিতরের দিকে আকর্ষণ করবে। তার মানে 1 নম্বরটা সঠিক আছে, যেহেতু +q চার্জ সেজন্য তড়িৎ বলরেখাগুলো কোন দিকে চলে যাবে? বাহিরের দিকে চলে যাবে। তারপর কি বলছে? তারটির একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ এত। তাহলে খেয়াল করো, সরু তারের দৈর্ঘ্যে 4 মিটারে চার্জ থাকে হলো তোমার 6 মাইক্রোকুলম। তাহলে 1 মিটারে কত থাকবে? 1 মিটারে থাকবে 6/4 মাইক্রোকুলম থেকে যদি আমরা নিই তাহলে 10⁻6, আর এটা হয়ে যাবে কুলম। তাহলে তোমার 6/4 মানে 1.5 × 10⁻6। আর যেহেতু নিচে তুমি কি দ্বারা ভাগ করছো, যেহেতু দূরত্ব দ্বারা ভাগ করছো, তাহলে এককটা হয়ে যাবে মিটার ইনভার্স 1। তার মানে পার মিটারে তোমার যে চার্জ আছে সেই চার্জ হলো 1.5 × 10⁻6 কুলম। 2 নম্বরটা তো সঠিক। তারপর বলতেছে তারটির কেন্দ্র হতে 2 মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান কত? আমরা কি জানি? সরু তারের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আর আমাকে যদি তড়িৎ প্রাবল্য বের করতে বলে, তাহলে ওইটা বের করার একটা ফর্মুলা ছিল। সেই ফর্মুলাটা হলো এরকম: E = λ/2πr∈0। এখন ল্যামডা মানে কি? ল্যামডা মানে হলো একক দৈর্ঘ্যের চার্জ। তাহলে খেয়াল করো, আমরা তো একক দৈর্ঘ্যের চার্জ কত পাইলাম? 1.5 × 10⁻6/2π। আর r এর ভ্যালু কত? r এর ভ্যালু দেওয়া আছে। r মানে কি? r মানে হলো তোমার কত দূরত্বে ভাই দরকার তড়িৎ প্রবাহটা? 2 মিটার দূরত্বে। তাহলে r এর ভ্যালু 2। আর এপসাইলন এর ভ্যালু কত? 8.85 × 10⁻12। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের চলে আসবে 13 মানে 13.48 × 10⁻3 নিউটন। আচ্ছা, এখানে ভোল্ট পার মিটার দেওয়া আছে, তাহলে এককটা হবে ভোল্ট পার মিটারে। তাহলে কত নম্বর সঠিক? 1 2 3। আচ্ছা, তারপর কোশ্চেনটা খেয়াল করো। তারপর কোশ্চেনটা হইল বলতেছে তড়িৎ ধারকত্ব তড়িৎ বিভবের গুণফল কি বল? তড়িৎ ধারকত্ব হলো সি, তড়িৎ বিভব হলো ভি। তাহলে আমরা কি জানি? সি আর ভি যদি গুণ করি তাহলে আমরা কি পাইবে? চার্জ পাইবে বা আধান চার্জ। তারপর কি বলতেছে? তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টকে কি বলে? অবশ্যই তড়িৎ প্রাবল্য বলে। আমরা জানি -dB/d। তারপর কি বলতেছে? ধারকত্বের একক হচ্ছে কোনটা? ফ্যারাডে। আর কোন বিন্দুতে তড়িৎ বিভব এত হলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? তাহলে একটু আগে তো বললাম তড়িৎ প্রাবল্য হইল কিসের ঋণাত্মক গ্রেডিয়েন্ট? বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট। বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট অফ ভি। গ্রেডিয়েন্ট মানে কি? ন্যাবলা ভেক্টরের সাথে যেই ভেক্টরটা আছে সেটা আমরা নরমাল গুণ করে দেবো। ন্যাবলা মানে কি? ডেল x i ক্যাপ প্লাস ডেল y j ক্যাপ প্লাস ডেল z p ক্যাপ k ক্যাপ। তারপর এখানে 6x - 3y প্লাস j। আশা করি এটা সবার এই ভেক্টরে যেহেতু দেখাইছে এখানে আর দেখাইলাম না। তাহলে কত আসে? এখানে নরমাল গুণ করে দিবা। নরমাল গুণ করে দিলে এখানে, আচ্ছা সবার জন্য দেখাই দিই। আচ্ছা, একটু ডিটেলসে করে দিলাম সবার যাতে মনে পড়ে। ডিটেলসে করে দিলাম। ওকে, এখন তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে, যেহেতু এটা পার্শিয়াল অন্তরীকরণ। তার মানে
চলক যেটা থাকবে ওইটা বাদে বাকি সবগুলোই কি তোমার ধ্রুবক। তাহলে তোমার এখানে কত চলে আসবে 6 i ক্যাপ চলে আসবে, আর এইদিকে কত চলে আসবে -3 যেটা, আর এইদিকে তোমার কত চলে আসবে +2 k ক্যাপ। আলটিমেটলি তোমার যে অ্যান্সার সেই অ্যান্সারটা কত চলে আসবে, সেই অ্যান্সারটা চলে আসবে 6² - 3 হোল স্কয়ার +2 স্কয়ার। মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত চলে আসবে, ক্যালকুলেশন করলে চলে আসবে 7। তারপর কি বলছে, এক খন্ড মেঘে কি পরিমাণ চার্জ আছে তা মাপা যায় কোন সূত্রের সাহায্যে, অবশ্যই গাউসের সূত্র। একটি চার্জিত সমতল পরিবাহী সন্নিহিত তড়িৎ প্রাবল্যের মান কোনটি, সেটা হলো E = σ/2ε0 সিগমা মানে হলো চার্জ ঘনত্ব, আর এপসাইলন নট মানে হলো তোমার তড়িৎ বেদনযোগ্যতা, শুধুমাত্র তড়িৎ বেদনযোগ্যতা। তারপরটা কোশ্চেনটা বলতেছে তড়িৎ ফ্লাক্সের একক কি। তড়িৎ ফ্লাক্স মানে কি জানি, আমরা জানি চার্জের 1/ε গুণটা হলো তড়িৎ ফ্লাক্স। তাহলে এই যে একটু আগে আমরা এপসাইলন নটের এককটা বাই করছি, এপসাইলন নটের এককটা কি ছিল, কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স অন মিটার ইনভার্স 2, নিউটন ইনভার্স অন মিটার ইনভার্স 2। তাহলে আমরা যদি খেয়াল করি এখান থেকে কুলম্ব কাটা যাবে, কুলম্ব নিউটন ইনভার্স 2, তার মানে এককটা চলে আসবে স্কয়ার। তারপর 23 নাম্বার কি, 23 নাম্বারটা বলতেছে পূর্ণ ধারকত্ব কত। এই যে এখানে খেয়াল করলে দেখা যাইতেছে 1 ফ্যারাডে এরা কিসে আছে, সমান্তরালে আছে। আমরা কি জানি সমান্তরালে থাকলে নরমাল বাংলা যোগ করতে হয়, তাহলে 1 ফ্যারাডে সমান্তরাল হয়ে যাবে 2 মাইক্রোফ্যারাডে, আর এটা হলো 2 মাইক্রোফ্যারাডে। তাইলে তোমার যে পূর্ণ ধারকত্ব সেটা হবে C = হবে 1/2 + 1/2 ইনভার্স 1। এখানে খেয়াল করো চার্জের কোয়ান্টাম, এটা বের করার খুবই সহজ বুদ্ধি আছে। নিচের কোনটা চার্জের কোয়ান্টাম অনুসারে চার্জের পরিমাণ নিচের কোনটা হতে পারে না, এই টাইপের এমসিকিউ গুলো সলভ করার ওয়ে হইলো চার্জের কোয়ান্টাম হইতে পারে এই অনুসারে হবে তখনই যখন তোমার যে চার্জের মান দেওয়া থাকবে সেই চার্জ বাই 1.6 × 10⁻⁻19 করলে যদি পূর্ণ সংখ্যা আসে, তার মানে এটা হলো চার্জের কোয়ান্টাম হবে, এছাড়া অন্যথায় হবে না। যদি আমরা এক নাম্বারটা করলে দেখো 1.6 × 10⁻⁻19 যদি করি, এখানে আমরা 1.6 × 10⁻⁻19 করলে এখানে 1 পাবো। তার মানে এই 1 এটা তো একটা পূর্ণ সংখ্যা, তার মানে এখানে চার্জের কোয়ান্টাম হবে এ নাম্বারে। এখন আমার কাছে প্রশ্নে চাইছে কোনটা হবে না, তো হবে না যেহেতু চাইছে, তার মানে আমরা কি করব, আমরা ভাগ করে চেক করব। তো আমরা যদি এটা চেক করি 2 গুণ 10⁻⁻19 1.6 × 10⁻⁻19, এখানে দেখবা এখানে আমাদের পূর্ণ সংখ্যা আসবে না, এখানে আমাদের কি আসবে না, এখানে আমাদের পূর্ণ সংখ্যায় আসবে না। পূর্ণ সংখ্যা যেহেতু আসবে না, তার মানে আমাদের এটার জন্য চার্জের কোয়ান্টাম সম্ভব হবে না। কোনটা অ্যান্সার হবে? আচ্ছা 2/1.6 যদি আমরা করি, 1.6 করলে এখানে চলে আসবে 1.25, তার মানে এটা দেখা যাইতেছে হইতেছে। ব্যাপারটা দেখো বলতেছে চার্জিত গোলকের কেন্দ্র হতে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে প্রাবল্য পরিবর্তন ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক। এখন খেয়াল করো এইটা হলো কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। আমরা কি জানি কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে অভ্যন্তর মানে পরিবাহী যদি হয়, চার্জিত গোলাকার যদি বস্তু হয়, তাহলে অভ্যন্তরে কোনো প্রাবল্য হয় না, অভ্যন্তরে প্রাবল্যের পরিমাণ কি থাকে, 0 থাকে। সেই জন্য দেখো এখানে এই যে তোমার কেন্দ্র, এই যে এটা হলো তোমার কি পৃষ্ঠ, এই পর্যন্ত তোমার কোনো প্রাবল্য তৈরি হয় নাই। তারপর কেন্দ্রের থেকে তারপর পৃষ্ঠ থেকে যখন সে সামনের দিকে অগ্রসর হবে, তখন তার যে প্রাবল্য সেটার ফর্মুলা 1/4πε0 q/r², এই আকারে সে কি করতে থাকবে, এই আকারে তার প্রাবল্যটা হইতে থাকবে। তাহলে খেয়াল করো প্রাবল্যটা বসাইছে আমরা y অক্ষে, আর তোমার যে দূরত্ব সেটা বসাইছে x অক্ষে। তার মানে এখানে যে ফরম্যাটটা চলে আসে সেটা হলো x² = কনস্ট্যান্ট। x² যদি কনস্ট্যান্ট হয় তাহলে শেপটা কেমন হয়, এই যে এরকম হয়, একটু বাঁকা হয়, চাঁদের মতো দেখতে হয়। তাহলে এইটা আমাদের কোনটা, এটা হবে এটা। আর তোমার বিভবের ক্ষেত্রে কি হবে, বিভবের ক্ষেত্রে জাস্ট এটা সোজা হবে, আবার এইভাবে হবে। তারপর বলতেছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক নিচে কোনটি। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এককটা হলো 4 গুণ দূরত্ব।
তো চার্জের একক কুলম্ব আর দূরত্বের একক মিটার, তাহলে কি হবে কুলম্ব মিটার। তারপর কি বলতেছে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক কি? তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক কি? ভি ইকুয়াল টু ইডি বা ইআর, ভি ইকুয়াল টু ইআর অথবা ই, যেহেতু এখানে কি আছে ই ইকুয়াল টু, তাহলে ভি বাই আর মোটামুটি এরকম। আচ্ছা, তারপর বলতেছে শূন্য মাধ্যমে এক প্রকার চার্জ হতে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হয়। তাহলে আমরা কি জানি তড়িৎ ফ্লাক্স মানে কি ছিল? 1/ε0 গুণ চার্জ। তাহলে 1/ε0 এটার ভ্যালু কত? 8.85 × 10⁻12 আর চার্জের ভ্যালু কত? 1। তাহলে এখানে তোমার চলে আসবে কত? 1/8.85, 1/8. আমরা যদি ক্যালকুলেট করি 29 নম্বর কি বলতেছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁকা গোলককে, আচ্ছা 20 মিটার ব্যাসার্ধের একটা ফাঁকা গোলক আছে, 20 মিটার ব্যাসার্ধ। ওকে, এখন বলতেছে এত চার্জে চার্জিত করা হয়েছে, চার্জের ভ্যালু দেওয়া আছে, কি এর ভ্যালু। এখন বলতেছে গোলকের কেন্দ্র হতে 18 সেন্টিমিটার দূরে, সরি এটা হলো 20 সেন্টিমিটার, তাহলে গোলকের কেন্দ্র হতে কত সেন্টিমিটার দূরে? 18 সেন্টিমিটার দূরে। তাহলে আমরা কি জানি গোলকের কেন্দ্র হতে 18 সেন্টিমিটার দূরে যদি হয়, তার মানে সেটা কি গোলকের অভ্যন্তরে, অবশ্যই গোলকের অভ্যন্তরে যদি থাকে, তাহলে আমরা কি জানি বিভবের ফর্মুলাটা হয় পৃষ্ঠের বিভবের সমান, মানে 1/4πε কিউ বাই আর স্কয়ার। যে আটটা আমরা কত বসাবো? যে আটটা আমরা বসাবো 20 সেন্টিমিটার। যদি আমাদের এটা তো মিটার নিতে হবে, 9 × 10⁻9 চার্জ কত? × 10⁻⁻9 আর এটা কত? 20 সেন্টিমিটার, 20 × 10⁻2 হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি এখানে আমাদের যদি হিসাব নিকাশ হয়, হিসাব নিকাশ করলে আমাদের চার্জটা চলে আসবে, ভোল্টেজটা চলে আসবে 90 ভোল্ট। আচ্ছা, তারপরটা খেয়াল করি, বলতেছে ভূ সংযুক্ত বস্তুর তড়িৎ বিভব কত হয়? ভূ সংযুক্ত মানে হলো তড়িৎ বিভব কি হয়? ভূ সংযুক্ত করলে তোমার বা গ্রাউন্ডিং, ভূ সংযুক্ত বলতে কি বুঝাইছে? গ্রাউন্ডিং করা। গ্রাউন্ডিং এর যে ভোল্টেজ সেটা আমাদের কি হয়? গ্রাউন্ডিং এর ভোল্টেজ বা তড়িৎ বিভবটা কি হয়? শূন্য হয়। তারপরটা কি বলতেছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। কুলম্বের যে সূত্রটা আছে সেটা শুধুমাত্র বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, গতিশীল চার্জের জন্য প্রযোজ্য নয়, ঠিক আছে, আর মাধ্যমের উপর নির্ভর করে, তিনটাই সঠিক। এখন তারপরটা কি বলতেছে যে বর্গক্ষেত্রে দুই বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে। তাহলে বর্গক্ষেত্রে তোমার চার্জ স্থাপন করতে হবে, তাহলে কত চার্জ স্থাপন করলে, এই যে এরকম যদি তোমার এই যে এরকম টাইপের কোশ্চেন থাকে, কোথায় তোমার কোন বিন্দুতে তোমার চার্জ স্থাপন করতে হবে, তাহলে শর্টকাটটা আমরা আগে দেখাই, তোমার লং কাটটা দেখাই। শর্টকাটটা হইল যে যেই বিন্দুতে চার্জ স্থাপন করবে, ধরো ডি বিন্দুতে, তার নাম দিয়ে দিলাম কিউডি। কিউডি ইকুয়াল টু মাইনাস মোট তিনটা চার্জ, বাকি চার্জ। যদি এই যে এই শেপ থাকে, যদি তোমার বর্গের শেপ থাকে, বর্গের শেপ থাকলে এই ফর্মেটটা কাজে লাগবে। তাহলে মাইনাস, দেখো -10 + 15 -12, আলটিমেটলি তোমার এখানে তাহলে কত আসবে? এখানে আসলে 25 -12 মানে মাইনাস তোমার এখানে আসবে অ্যান্সার 13, -13 কুলম্ব, -13 কুলম্ব। আর এটা লং কাটে করতে গেলে কি করতে হবে? লং কাটে করতে গেলে এই যে দেখো এই যে কেন্দ্র থেকে তোমার ফার্স্টে এই যে দুই বিন্দু যে ডিস্টেন্স, সেটা হলো ধরো আর, সবগুলো কেন্দ্র থেকে ডিস্টেন্সটা নিতে হবে। তারপর নিয়ে ও বিন্দুর সাপেক্ষে এই প্রত্যেকটা চার্জের জন্য তোমার কি বাই করতে হবে? বিভব বাই করে তারপর যোগ করতে হবে। মানে এখানে তোমাকে যেহেতু বলছে চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব কত, চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব 0 হবে, তার মানে টোটাল বিভব কিন্তু হবে 0। আবার কি করবা? তারপর ভি এর বিভব বাই করবা, ভিবি বিভব বাই করবা, তারপর হলো ভিসি বিভব বাই করবা, তারপর ভিবি বিভবটা বাই করবা। অনুরূপভাবে এখানে তাহলে আমাদের কত ছিল? 1/4πε0 কিউ এ বাই আর, যেহেতু ডিস্টেন্স তোমার সবার সেম, জাস্ট চার্জটা কি হবে? ভিন্ন, কিউ সি বাই আর প্লাস 1/4πε0 কিউ ডি বাই আর। এখান থেকে করলে তোমার এই যে এখান থেকে করবো, তারপর দেখবা যে কিউ ডি ভ্যালু তোমার কত চলে আসবে? -13 বরং চলে আসবে। তারপরটা বলতেছে ধারক দ্বয়ের তুল্য ধারকত্ব কত। দেখো এখানে কিসে আছে? দুইটা শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব বের করার ওয়েটা কি ছিল? যে তুমি
সমান্তরালের মতো করে দিবা। দেখো করে দিলে তোমার তুল্য ধারকত্বটা বের হয়ে যাবে। তুল্য ধারকত্বটা কত চলে আসবে? ক্যালকুলেটর যদি করি তুল্য ধারকত্বটা তোমার চলে আসবে 15 মাইক্রো ফ্যারাড। তারপর এটা কি বলতেছে, ধারকের ধ্রুবক পার্থক্য কত, মানে সিওন ধারকের যে ধ্রুবক পার্থক্য পাইছো, সি2 ধারকের যে ধ্রুবক পার্থক্য পাইছো, তাদের অনুপাতটা কত। তাহলে সি1 ধারকের যে ধ্রুবক পার্থক্যটা পাইলাম সেটা হলো v1, সি2 ধারকের যে ধ্রুবক পার্থক্যটা পাইলাম সেটা হলো v2। এখন কিভাবে আমরা বের করি? এখন আমরা জানি সি1 এ যে চার্জ আছে, সি2 তেও সেম চার্জ আছে, আর এদের যে তুল্য ধারকত্ব সেখানেও সেম চার্জ আছে, কারণ আমরা জানি সেমই সমবায় তোমার কি সেম থাকে, চার্জ সেম থাকে। তাহলে আমরা যদি সি1 এর জন্য ফর্মুলা দিতে চাই কিউ, তাহলে কিউ ইকুয়াল টু আমরা কি জানি, সি ইকুয়াল টু কিউ বাই ভি, কিউ ইকুয়াল টু কি সিভি। তাহলে এখানে কিউ ইকুয়াল টু হবে সি1 ভি1, এখানে কিউ ইকুয়াল টু হবে সি2 ভি2, আর এখানে কিউ ইকুয়াল টু হবে সিএস ভিএস। ভিএস মানে কি? ভিএস মানে হলো মেইন যে তুল্য ভোল্টেজটা সেটা হলো 100 ভোল্ট। এখন আমরা যদি আমরা যেহেতু কিউ ইকুয়াল টু কিউ লিখতে পারি, আর কিউ ইকুয়াল সি1 ভি1, আর এই পাশে সিএস ভি লিখতে পারি, তাহলে ভি1টা আমাদের চলে আসবে। খুবই সহজ। আবার অনুরূপভাবে আমাদের ভি2টাও চলে আসবে। এখন তাহলে আলটিমেটলি আমাদের সিএস কত, আমাদের সিএস হলো 15, ভোল্টেজ কত, ভোল্টেজ হলো 100, আর সি1 কত 20। তাহলে আর এখানে কত, এখানে হলো 15 গুণ 100 বাই কত 60। আলটিমেটলি আমাদের যেটা চলে আসে, এইটা আসে আমাদের 75 ভোল্ট, আর এইটা আসে আমাদের 25 ভোল্ট। তাহলে ভি1 বাই ভি2, ভি1 কত ভাই 75, ভি2 কত ভাই 25, 3/1। আচ্ছা আমরা 3:1। তারপর 36 নম্বর কোশ্চেনটা বলতে, তাহলে তারপরে কোশ্চেনটা খেয়াল করো, তারপরে কোশ্চেনটা কি বলতেছে, তারপরে কোশ্চেনটা বলতেছে সমবিভব তলের বৈশিষ্ট্য নিচের কোনটা? দুইটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না। হ্যাঁ, যদি দুইটা তলের যে বিভব যদি সমান থাকে তাহলে তারা পরস্পরকে ছেদ করে না, এটা একটা বৈশিষ্ট্য। সমবিভব তলে আধানগুলো গতিশীল থাকে, সমবিভব তলে আধানগুলো স্থির থাকে নরমালি, গতিশীল থাকে না, এটা একটা ভুল। তারা বলতেছে সমবিভব তলকে তড়িৎ বড়রেখাগুলো সমকোণে ছেদ করে। হ্যাঁ, সমবিভব তলকে তড়িৎ বড়রেখা কিসের ছেদ করে? সমকোণে ছেদ করে, এগুলো হলো বৈশিষ্ট্য। অ্যান্সার কত হবে? একক। তাইলে এক কুলম্ব আধান থেকে নির্গত তড়িৎ বড়রেখার সংখ্যা কোনটি? এটা বলতে কি বুঝাইতেছে? নির্গত তড়িৎ বড়রেখার সংখ্যা বলতে তড়িৎ ফ্লাক্স বুঝেছে। কি বুঝেছে? তড়িৎ ফ্লাক্স। তাহলে কি জানো, পাই ইকুয়াল টু চার্জের 1/ε0 কে আমরা কি বলি? তড়িৎ ফ্লাক্স। তাহলে 1/ε মানে কত? 8.85 into 10⁻²। আর চার্জ কত? 1 কুলম্ব। তাহলে আলটিমেটলি তোমার যে অ্যান্সার সেটা হবে 1/8.85 into 10⁻²। তারপর বলতেছে তড়িৎ প্রাবল্যের এসআই একক কি? তড়িৎ প্রাবল্যের এসআই একক হলো নিউটন পার কুলম্ব অথবা ভোল্ট পার মিটার। কিভাবে নিউটন পার কুলম্ব? কারণ আমরা কি জানি, ইকুয়াল টু কি জানি, এফ বাই কিউ জানি। তাহলে এফ এর একক কি? নিউটন, আর কিউ একক কি কুলম্ব। আর এটা কি জানি, ভি ইকুয়াল টু ইডি, ইকুয়াল টু ভি বাই ডি। ভি মানে কি? বিভব, বিভবের একক কি? ভোল্টেজ। আর ডি মানে কি? দূরত্ব, দূরত্বের একক কি? মিটার। তাহলে এককটা চলে আসে ভোল্ট পার মিটার। তার মধ্যে দেখা যাইতেছে নিউটন পার কুলম্ব দিতে পারে, ভোল্ট পার মিটার দিতে পারে। তাহলে অ্যান্সার দেখতে এখানে তারপরে কোশ্চেনটা খেয়াল করি, বলরেখার ধর্ম কি? বলরেখার ধর্ম হইল তোমার একটা বলরেখার যে ধর্ম সেটা হলো তোমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। যদি আমরা এখানে প্লাসের কথা চিন্তা করি, সেটা বলরেখা গুলা কি হয়? প্লাস থেকে বের হয়। আর মাইনাসের মধ্যে কি হয়? মাইনাসের মধ্যে কি করে? এটা যদি মাইনাস হয়, বলরেখা গুলো মাইনাসের মধ্যে প্রবেশ করে। তাহলে এই দুটা যদি আমরা মিলাই দিই, এইভাবে হয়ে যেতেছে। তাহলে দেখা যাইতেছে তড়িৎ বলরেখা গুলা তোমার ধনাত্মক থেকে ঋণাত্মকে প্রবেশ করে। তাহলে ধনাত্মক থেকে যেহেতু ঋণাত্মকে প্রবেশ করতেছে, এই জন্য এটাকে আমরা, দেখো এখানে একটা খোলা বক্ররেখার সৃষ্টি হচ্ছে না, এই জন্য এটাকে বলা হইতেছে খোলা বক্ররেখা।
আরেকটা জিনিস যে এখানে প্রবেশ করতেছে কিন্তু ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। এখানে বলা আছে ঋণাত্মক আধান থেকে উৎপন্ন ধনাত্মক আধানে শেষ হবে না, এটা ভুল। কি হবে, ধনাত্মক থেকে শুরু হয়ে ঋণাত্মকে যায় শেষ হবে। আর এখানে কি হয়েছে, এই যে তড়িৎ বলরেখা গুলো পরস্পরকে পার্শ্ব চাপ দেয়, এটাও ঠিক। তাহলে কত কত সঠিক, 1 ও 3। তারপরটা দেখো কি বলতেছে, স্থিতিতে কুলম্বের সূত্রে ধ্রুবকের মান কত, 9 × 10⁹। এখন এখানে এককটা নিয়ে ঝামেলা, তাহলে এককটা আমরা শিখছিলাম, আমরা একটু আগে করাইছিলাম, সেই এককটা কি হবে, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। তারপরটা এখানে বলতেছে পূর্ণ ধারকের সঞ্চিত শক্তি কত। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমাদের কাছে ভোল্টেজ দেওয়া কত ভোল্ট, 100 ভোল্ট, আর আমার কাছে সঞ্চিত শক্তি চেয়েছে, আমরা কোনটা ইউজ করবো, ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার। যেহেতু পূর্ণ ধারকের সঞ্চিত শক্তি চেয়েছে, তাহলে এখানে আমরা পূর্ণ ধারককে ইউজ করবো। এখানে দুইটা শ্রেণীতে তারপর এই দুইটাকে সমান্তরাল মানে সিপি আমরা ইউজ করবো। এখন দেখো সিপিটা কি হবে, এই যে দেখো এটাকে আমরা যদি সলভ করি, এরা দুইটা শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে যেহেতু একই মানের আছে, তাহলে কি করবো, একটু আগে শিখছিলাম যদি সমমানের থাকে তাহলে আমরা কি করবো, যেই কয়টা ধারকে আছে সেই কয়টা ধারক দ্বারা ভাগ করে দিবে ধারকত্বকে, তাহলে কত আসবে, 2 আসবে। নিচেও কত আসবে, দেখো ধারক কত, ধারকত্বের মান কত, 4। আর ধারক এইরকম টাইপের ধারক আছে কয়টা, 2, এটা 2 দিয়ে ভাগ করে দিবে। তাহলে তোমার কত আসলো, উপরে আসলো 2, নিচে আসলো 2, তাহলে 2 2। আর এটা কত ভোল্টেজ দ্বারা কানেক্টেড, 100 ভোল্টেজ দ্বারা কানেক্টেড। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা চিন্তা করি তাহলে কত আসবে, এখানে চলে আসবে আমাদের সিপি ইকুয়াল টু 2 + 2 মানে 4। আর তাহলে এখানে কত, 8 × 4 = 100 স্কয়ার। তাহলে এখানে কত চলে আসবে। আচ্ছা, এখানে তো তোমার দেওয়া নাই কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তাহলে আমরা যেভাবে দেওয়া আছে ওইভাবে আমরা দিয়ে দিই। এটা বলছে। আচ্ছা, তাহলে এখানে তোমার অ্যান্সার কত আসবে, অ্যান্সার তোমার চলে আসবে হলো, আচ্ছা এখানে তো আমাদের মাইক্রো ফ্যারাডে দেওয়া আছে, তাহলে এটা তো আমাদের ফ্যারাডে নিয়ে নিতে হবে। এটা আছে তাহলে মাইক্রো ফ্যারাডে, তাহলে আমরা যদি ফ্যারাডে নিতে চাই 4 × 10⁻⁻6 ফ্যারাডে, 4 × 10⁻⁶ গুণ কত হবে, 100। তারপরটা খেয়াল করো, তারপরটা বলতেছে সমান্তরাল পাত ধারকের দুইটির মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধির সাথে সাথে নিচে কোনটি সঠিক। তাহলে দেখো কি লেখা আছে, ভোল্টেজ আর দূরত্বের মধ্যে কোন সম্পর্ক হবে, এটা হলো সমান্তরাল পাত ধারকের। তাহলে সমান্তরাল পাত ধারকের জন্য আমরা কি জানি, সি = k⁻0 a/d। এখন দেখো সি মানে কি, সি মানে আমরা জানি চার্জ বাই বিভব বা ভোল্টেজ পার্থক্য। তাইলে এখানে আমাদের যেটা চলে আসবে সেটা কি চলে আসবে, v/q = k = d/k⁻0 এখন এখানে সম্পর্ক করতে বলছে কার কার সাথে, ভি আর ডি এর সাথে। তাহলে ভি আর ডি হলো চলক, বাদ বাকি গুলো কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। তাহলে ভি কে কোন অক্ষে বসাইছি, ভি কে বসাইছি ওয়াই অক্ষে, এই পুরোটা কি হবে, এম হবে। আর এইটা কোন অক্ষে, এক্স অক্ষে, ওয়াই = x। আচ্ছা, তারপর 45 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, বলতেছে AB = AC = 2 BB = 2 CD। এটা হইলে QB = +2 কুলম্ব, QC = এত, A ও D বিন্দু বিভব কত, তাহলে খুবই সহজ। তাহলে A বিন্দু নিচে বলতেছে কার বিভব বেশি হবে, A বিন্দুর বিভব বেশি হবে না D বিন্দুর বিভব বেশি হবে। এটা বললাম, এটা করছিলাম আমরা, চলবে সেটা ধরো নিচের সাইডে করি। তাহলে খেয়াল করো 45 নম্বরটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে কি হবে, ডি বিন্দুর ক্ষেত্রে হবে ভিডি = ভিবিডি প্লাস ভিসিডি, মানে এই যে বি বিন্দুর বিভব আর সি বিন্দুর বিভব, আর ডিসটেন্সটা কি হবে, বিডি আর সিডির সমান হবে 1/4πε0। বি বিন্দুর জন্য তোমার যে চার্জ আর ডিসটেন্সটা কত, বিডি। আর এখান থেকে লেখা থাকে যে 2BD = 2CD, তার মানে এখান থেকে আমরা বলতে পারতেছি আসলে বিডি আর সিডিটা কি হবে, বিডি আর সিডিটা সমান, যেহেতু 2BD = 2CD অর্থাৎ লেখা যায় বিডি = সিডি। তার মানে সিডি যে আমরা
এখানে তোমার সি ইউজ করলাম, এখানে আমরা বিডি ইউজ করলাম, গেল তোমার বিডি। আচ্ছা, ভি এ কত হবে? ভি এ হবে যে দুই বিন্দুর বিভব, তার মানে ভি ভি এর বিভব আর বি সি এর বিভব, লিখে ফেলি ভি ভি এ প্লাস বি সি এ। তাহলে এটা কত হবে? 1/4πε0 কিউ বি বাই ভি এ প্লাস 1/4πε0। এখানে লেখা আছে বি এ মানে এ বি আর এসি সমান, তাইলে আমরা এটুকু লিখতে পারি 1/4πε0 কিউ সি বা এখানে তোমার ডিসটেন্সটা কত? এসি, কিন্তু একটু আগে তো দেখলাম, এই যে প্রশ্ন থেকে তো দেখলাম এসি আর বি এ কি সমান, তাহলে এখানে আমরা এসি জায়গায় কি লিখলাম? বি এ লিখলাম। এবং আরেকটা জিনিস আমাদেরকে বলা আছে যে এ বি ইকুয়াল টু 2 বিডি, এসি ইকুয়াল টু 2 বিডি, তাহলে আমরা এই যে তোমার যে বি এ আছে এটার জায়গায় আমরা 2 বিডি এটা ইউজ করলাম। এখন আমাদের কাছে জিজ্ঞাসা করছে কে বড় কে ছোট, তাহলে এটা আমাদের এখনই বুঝে যাবা কে বড় কে ছোট। তাহলে এখানে বুঝাই যাইতেছে যে তোমার ভিডিটা বড় হবে, তাহলে ভি এ ইকুয়াল টু আমরা যদি একটু এখানে এরকম করি যে হাফটা কমন নিলাম, হাফটা কমন নিলে এখানে চলে আসতেছে 1/4πε0 কিউ বি বাই বিডি প্লাস 1/4πε0 কিউ সি বাই বি। তাহলে খেয়াল করো এখানে 1/4πε0 কিউ বি বাই বিডি প্লাস এটা মানে কি? এটা মানে হলো ভিডি না? তাহলে দেখা যাইতেছে ভি এ টা ভিডি কি অর্ধেক, তার মানে ভিডি কি তোমার বড়। বলতেছে কি ভি এটা ভিডি কে যদি তুমি অর্ধেক করো তাহলে ভি এ পাবা, তার মানে কি অবশ্যই ভিডিটা বড়, ভি এটা কি ছোট। আচ্ছা, তারপর কোশ্চেনটা আমরা খেয়াল করি। তারপর কোশ্চেনটা কি বলতেছে? তারপর কোশ্চেনটা বলতেছে বর্তনীর সমবিভব বিন্দুগুলো কোনটা। এখন দেখো আমরা জানি সমবিভব হলো তড়িৎ ক্ষেত্রের উপর লম্ব হয়, তাহলে এখানে সমবিভব তাহলে কি হয়? লম্ব হয় তড়িৎ ক্ষেত্র, সমবিভব দিকে হয় সমবিভব তল লম্ব তড়িৎ ক্ষেত্রের উপর। তাহলে এখানে খেয়াল করলে দেখা যাইতেছে যে আর এস আর তড়িৎ ক্ষেত্র কোন দিকে? তড়িৎ ক্ষেত্র হলো ডান দিকে, আর তোমার আর এস টা তাহলে কি হবে? আর এস টা হবে তোমার তড়িৎ ক্ষেত্রের উপর কি লম্ব, আর এস কি হবে? সমবিভব তল আর এবং এস, কারণ কি সমবিভব তলটা হয় তড়িৎ ক্ষেত্রের উপর লম্ব। ব্যাপারটা বলতেছে দুইটি চার্জিত সংযুক্ত বস্তুর মধ্যে চার্জ প্রবাহিত হতে থাকে যতক্ষণ না তাদের কি সমান হয়, তাহলে চার্জ ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হতে থাকে যতক্ষণ পর্যন্ত না তাদের বিভব সমান হয়। আচ্ছা, তারপর কোশ্চেনটা খেয়াল করি। তারপর কোশ্চেনটা কি বলতেছে? একটা তড়িৎ ক্ষেত্রের ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর তড়িৎ ক্ষেত্র jx তলে স্থাপিত 40 মিটার স্কয়ার, তাহলে তড়িৎ ফ্লাক্স কত? আমরা কি জানি? তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু তড়িৎ প্রাবল্য ভেক্টর গুণ ক্ষেত্রফল ভেক্টর। এখন ক্ষেত্রফল ভেক্টর বা এস ভেক্টরটা কি হয়? এস ভেক্টর বা এটা কি ভেক্টর দ্বারা প্রকাশ করা যায়? এই যে ক্ষেত্রফল ভেক্টরটা তলের উপর লম্ব হয়। এখন দেখো এই যে তড়িৎ ক্ষেত্র জে এক্স তলে স্থাপিত 40 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে জে এক্স তলে স্থাপিত, তাহলে ক্ষেত্রফলটা হবে জে এক্স তলের উপর লম্ব। মনে রাখবা তড়িৎ ক্ষেত্রটা যেই তলে অবস্থিত সেই তলে লম্ব ভেক্টরটাই হলো তোমার ক্ষেত্রফল ভেক্টর। তাহলে যেহেতু জে এক্স তল অবস্থিত, তাহলে তার লম্ব ভেক্টরটা কোনটা? ওয়াই অক্ষ বরাবর, তাই লম্ব ভেক্টর তলের উপর লম্ব ভেক্টর। ক্ষেত্রফল ভেক্টর মানে কি? তলের উপর লম্ব ভেক্টর। এখন দেখো এই ক্ষেত্রফলের মান কত? ক্ষেত্রফলের মান হলো 40, আর তলের উপর লম্ব ভেক্টর, তলের উপর লম্ব যে ভেক্টরটা সেটা কোন অক্ষ অবস্থান করতেছে? ওয়াই অক্ষ বরাবর, তার মানে হবে কি 40 যে ক্যাপ। এখন তাহলে আমরা ডট গুণন করলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে পাই ইকুয়াল টু এখানে কত? 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ ডট
যে ক্ষেত্রফল ভেক্টরটা আছে সেটা কত পাইছে 40 জে ক্যাপ। তাহলে আলটিমেটলি এখানে কি আসবে, এখানে চলে আসবে 0 প্লাস 5 গুণ 40 প্লাস 0, তার মানে 200 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। এখন আচ্ছা, তারপর কোশ্চেনটা পড়ো। তারপর কোশ্চেনটা বলতেছে তড়িৎ ফ্লাক্সের সর্বোচ্চ মান কত। কোশ্চেনটা আচ্ছা, তারপর কোশ্চেনটা বলতেছে তড়িৎ ফ্লাক্সের সর্বোচ্চ মান কত। তড়িৎ ফ্লাক্সের সর্বোচ্চ মান কি হবে, আমরা জানি তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু তড়িৎ প্রবাহ ভেক্টর ডট ক্ষেত্রফল ভেক্টর। এখন এদের ডট গুণফল কি হবে, ইএস cos থিটা। এখানে আমরা কি জিতেছি, তড়িৎ ফ্লাক্স ম্যাক্সিমাম চেয়ে দেবো। তড়িৎ ফ্লাক্স ম্যাক্সিমাম তখনই যখন cos থিটা ম্যাক্সিমাম হবে। cos থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য পাই, 0 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমরা cos থিটা ম্যাক্সিমাম পাই। তার মানে থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে তোমার তড়িৎ ফ্লাক্সটা হবে কি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ইকুয়াল টু ইএস। এখন দেখো কোথায় থিটার ভ্যালু 0, এই যে খেয়াল করো এখানে দেখো তড়িৎ প্রাবল্য ভেক্টর কোন দিকে, উপরের দিকে। এই যে ক্ষেত্রফল ভেক্টর সেটাও কোন দিকে, উপরের দিকে। তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয়, 0 ডিগ্রি। তার মানে এখানে তোমার তড়িৎ ফ্লাক্সটা কি সর্বোচ্চ। আচ্ছা খেয়াল করি এখানে কি বলতেছে, একই ব্যাসার্ধের একটি ফাঁকা ও নিরেট গোলক উভয়কে একই বিভবে চার্জিত করলে নিম্নের কোণটি প্রযোজ্য হবে। তাহলে একটা ফাঁকা হোক নিরেট গোলক হোক, তাহলে আমরা বিভবের যে ফর্মুলা জানি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এখন এখানে কি বলছে, এখানে বলছে তোমার বিভবটা সমান, আরটাও সমান, আর এগুলা তো তোমার কনস্ট্যান্ট। তার মানে বিভব যদি সমান হয় আর যদি সমান হয় তাহলে কিউ ইকুয়াল টু কি হয়, কিউ ইকুয়াল টু দাঁড়াইলো ভি আর 4 পাই এপসাইলন নট। তাহলে যেহেতু বিভব সমান আরও সমান, তার মানে ফাঁকা গোলক এবং নিরেট গোলক উভয়ের জন্য তোমার চার্জটাও কি হবে, সমান হবে। যেহেতু এইটাও সেম এইটাও সেম, আর এইটা তো চার আছে পাই মানে 3.1416, আর এটা মানে তো 8.85 × 10⁻²। তার মানে দেখা যেতেছে সবগুলোই ধ্রুব, সেই জন্য তোমার কি হবে, উভয় চার্জ সমান। এখন বলতে তারপর খেয়াল করো, তারপরটা কি বলতেছে, নিচের কোনটি মোট চার্জ হতে পারে। এটা আমরা কি করব, চার্জের কোয়ান্টাম দিয়ে ব্যাখ্যা করা যায়। চার্জের কোয়ান্টাম দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায়, আমাদের যে ভ্যালুটা দেওয়া থাকবে তাকে আমরা কি করব, তাকে আমরা 1.6 × 10⁻−19 দ্বারা ভাগ করব। যদি ভাগফলটা বা অ্যান্সারটা আমাদের পূর্ণ সংখ্যায় আসে তার মানে চার্জ হতে পারে। এই যে খেয়াল কর, আমরা 6.4 × 10⁻−19 এটাকে 1.6 × 10⁻−19 দ্বারা যদি ভাগ করি তাহলে দেখা যাবে ভাগফলটা আসতেছে 4। তার মানে যেহেতু এটা পূর্ণ সংখ্যায় আসতেছে তাহলে অ্যান্সার হবে এইটা। বাকিগুলো করে দেখবা 1.6 × 10⁻19 দিয়ে করলে দেখা যাবে এটা পূর্ণ সংখ্যায় আসতেছে না। কোশ্চেনটা খেয়াল করি। তারপর কোশ্চেনটা বলতেছে দুইটি চার্জের উপর ক্রিয়াশীল বল স্থিতিক বল অন্য কোনো চার্জের উপর নির্ভর করে না। যেমন এই যে আমরা কি জানি, স্থিতিক বলের ফর্মুলা হলো Q1 Q2/r²। এখানে খেয়াল করলে দেখা যাবে যে দুইটা চার্জের কারণে তোমার তড়িৎ বলটা সৃষ্টি হবে সেই চার্জের উপর নির্ভর করবে, কিন্তু তৃতীয় কোনো চার্জের উপর নির্ভর করবে না। তার মানে 1 নম্বরটা সঠিক। এখন স্থির তড়িৎ বল সেটা হলো সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল না। আর এর সীমা হলো অসীম। স্থির তড়িৎ বল যেটা আছে সেটা সীমা হলো অসীম, তাহলে কোনটা হবে, 1 ও 3 হবে। তারপর বলতেছে স্থির তড়িৎ বলের জন্য নিম্নের কোনটি বিনিময় ঘটে, সেটা হলো ফোটন কণা। কোশ্চেনটা খেয়াল করি। তারপর কোশ্চেনটা কি বলতেছে, সমব্যাসার্ধের দুইটি গোলক এ ও বি তে যথাক্রমে +2 কুলম্ব ও -2 কুলম্ব পরিমাণ চার্জ আছে। তাহলে এই গোলকটি কতটি ইলেকট্রন হারিয়েছে। তাহলে যেহেতু প্লাস চার্জ তার মানে এটা কি করবে, ইলেকট্রন হারাবে। আমরা কি জানি 1.6 × 10⁻−19 যদি কুলম্বে তোমার ইলেকট্রন হারাই হইল একটা, অতএব 2 কুলম্বের জন্য ইলেকট্রন হারাইছে কয়টা, 2 ভাগ 1.6, 2 ভাগ 1.6 × 10⁻−19। আলটিমেটলি এখানে হিসাব নিকাশ করলে চলে আসবে 1.25 × 10⁻19। তারপর কি বলছে, উপরি উল্লেখিত এ ও বি গোলকের পৃষ্ঠে তড়িৎ বিভবের মান সমান হবে। তাহলে প্রথম গোলকের জন্য তড়িৎ বিভবের যে মানটা হবে সেটা হবে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এখন এখানে কি করতে হয়, এখানে তোমার চার্জের মান চিহ্ন সহ বসাইতে হয়। তাহলে এটা কি হবে 2/r। আর ভি2 এর জন্য কি হবে, ভি2 এর জন্য সেম কিউ
টু বাই আর, এখানে 1/4 পাই এপসাইলন নট, বাট কিউ টু ভ্যালু কত -2 বাই আর, আলটিমেটলি তোমার চলে আসবে 1/4 এপসাইলন নট 2 বাই আর। তাহলে দেখা যাইতেছে v1 নট ইকুয়াল টু v2, এক নম্বরটা সঠিক। তারপর বলতেছে কি এ ও বি গুলোকের আচ্ছা সমান না, তাহলে কি দেখা গেল, তাহলে দেখা যাইতেছে v1 আর v2 সমান না, এটা তাহলে ভুল। এখন বলতেছে কি এ ও বি গুলোকের পৃষ্ঠের তড়িৎ প্রবণতার মান সমান, ঠিক আছে, কারণ E1 ইকুয়াল টু 1/4 এপসাইলন নট, এখানে বিভবে চিহ্ন সহ চার্জ বসাইতে হয়, চিহ্ন সহ চার্জ, আর প্রাবল্যতে চার্জ চিহ্ন সহ বসানোর দরকার নাই। আর এখানে কিন্তু সমব্যাসার্ধের বলে দিছে, তাই আর কি আমরা ব্যাসার্ধটা আর ধরে নিতেছি। আর E2 এখানে যেহেতু চিহ্ন সহ বসানোর দরকার নাই, সেম দেখা যাইতেছে E1 ইকুয়াল টু E2। তারপর বলতেছে কি আধান ঘনত্ব সমান, কেন সমান, কারণ আমরা সিগমা ওয়ান ইকুয়াল টু কি জানি কিউ বাই এ, এখানেও চিহ্ন সহ বসাইতে হবে না, কিউ ভ্যালু কত 2, আর এটার ভ্যালু কি হবে, যেহেতু গোলকের কথা বলছে, গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা হলো 4 পাই আর স্কয়ার, আর এইটার ক্ষেত্রেও তোমার সেম, যেহেতু সমব্যাসার্ধের তাই ক্ষেত্রফলটাও তোমার কি হবে সেম হবে। দেখা যাইতেছে এখানেও সিগমা ওয়ান ইকুয়াল টু সিগমা টু, 2 ও 3। আচ্ছা তারপরে দেখা বলতেছে তড়িৎ ফ্লাক্সের একক নিচের কোনটা, তড়িৎ ফ্লাক্সের একক নিচের কোনটা, সেটা হলো 2 নাম্বারটা ভোল্ট মিটার। এখন তোমার প্রশ্ন থাকতে পারে ভাই তড়িৎ ফ্লাক্সের একক ভোল্ট মিটারটা কিভাবে আসলো, সেটা চলো খেয়াল করি। তাই তড়িৎ ফ্লাক্সের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা ছিল এরকম, প্রাবল্যের সাথে আমরা কি করি, প্রাবল্যের সাথে আমরা যে ক্ষেত্রফল ভেক্টরটা আছে সেটা ডট করি। তাহলে এই যে যেহেতু ভোল্ট দিয়ে কথাবার্তা বলা আছে, তো প্রাবল্যের জন্য আমরা যে এককটা পাইছিলাম ভোল্ট যুক্ত, সেটা কি ছিল ভোল্ট মিটার ইনভার্স 1, আর ক্ষেত্রফলের ট্যাগ কত মিটার স্কয়ার, তাহলে কি আসে ভোল্ট মিটার। এখন এই যে প্রাবল্য এইটা কিভাবে পাইছিলাম, ওই যে পড়ছিলাম ভি ইকুয়াল টু ইডি, অর্থাৎ পি ইকুয়াল টু কি ভি বাই ডি, ভি এর একক কি ভোল্ট, এটার একক কি মিটার, আবার পাইছিলাম ভোল্ট পার মিটার, এভাবে পাইছিলাম। তাহলে কি বলতেছে তড়িৎ বিভবের মাত্রা নিচের কোনটা ইকুয়াল টু ইডি, আবার ইকুয়াল টু আমরা কি করছি ইকুয়াল টু করছিলাম এফ বাই কিউ, ইকুয়াল টু আমরা জানি এফ বাই কিউ ইনটু ভি। এখন দেখো এফ এফ এটার একক কি, এফ এর একক হলো নিউটন। এখন আমাদের এখানে একটু খেয়াল করতে হবে, এখানে দেখো তোমার যেই মাত্রা চেয়েছে সেই মাত্রায় তোমার সময় আছে, আবার এখানে এ দ্বারা বুঝিয়েছে, এটা একটু ভুল আছে, প্রশ্নের অ্যান্সারে ভুল আছে, কোনোটাই সঠিক অ্যান্সার না। এখানে আর কি এ না, এখানে হওয়া উচিত ছিল আই, মানে এখানে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ আনতে হবে। তাহলে আমরা যেহেতু প্রশ্নে সময় চাইছে, মানে এই যে টি আছে তার মানে সময় আনতে হবে, তাহলে টিউবটা আমরা লিখবো আইটি। এখন দেখো এফ মানে কি নিউটন, আর আই এর একক কি অ্যাম্পিয়ার, আর সময়ের একক কি সেকেন্ড, আর এটার একক কি মিটার। এখন খেয়াল করো এখানে নিউটন, এটা কিন্তু আমাদের ভাঙায় নিতে হবে। আমরা কি করছিলাম এফ ইকুয়াল টু এম এ, তার মানে এটার একক কি নিউটন, এটার একক কি এম মানে কি কেজি, আর এটা মানে কি এম এস ইনভার্স 2, নিউটন কেজি এম এস ইনভার্স 2, এখানে হলো মিটার, আর এখানে হলো এখানে হলো এস। এখন এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে চলে আসতেছে আমাদের, চলে আসে সেটা হলো কেজি মিটার এস ইনভার্স 3, এখানে মিটার মিটার গুণ করলে মিটার স্কয়ার আর ইনভার্স 1, কেজি কেজি মানে কি ম্যাস ভর, তো সেই জন্য মাত্রা বড় হাতের এম, আর এম মানে কি মিটার, মিটার মানে কি লেন্থ, সেই জন্য আমরা লিখি এল, আর সময় মানে কি টাইম, সেকেন্ড মানে কি টাইম, তাই আমরা লিখি টি। অ্যাম্পিয়ার মানে কি কারেন্ট, যেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা আই দ্বারা, সেজন্য আমরা লিখি আই ইনভার্স 1। এইটা হবে অ্যান্সার, কিন্তু এরকম কোনো কোশ্চেন আছে এরকম কোনোটাই নাই, তার মানে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর নেই।
তারপরটা দেখো কি বলতেছে, কোন গোলাকার পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড হলে ব্যাসার্ধ কত? তাহলে গোলাকার পরিবাহীর ধারকত্বের জন্য কি জানি 4 পাই এপসাইলন নট ইনটু আর। তাহলে আর ইকুয়াল টু কত হবে? সি বাই 4 পাই এপসাইলন নট। এখান থেকে আমরা যদি এই ব্যাসার্ধটা বাইর করতে চাই তাহলে সি এর ভ্যালু কত বলা আছে? 1 ফ্যারাডে, আর 4 পাই, আর এটা মানে কত? এটা মানে হলো তোমার 8.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি, এখান থেকে হিসাব নিকাশ করলে আমাদের চলে আসবে 9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস। তারপরটা কি বলতেছে? পরাবৈদ্যুতিক ধ্রুবক নিচের কোনটা? তো পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা নিচের কোনটা সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কি জানি? আমরা জানি পরাবৈদ্যুতিক ধ্রুবকের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি পরাবৈদ্যুতিক ধ্রুবক যে কোনো মাধ্যমের বেদনযোগ্যতা ও শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা অনুপাতকে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলি, 1 নাম্বারটা। আর একটা কি বলি? আর একটা বলি যে কোনো শূন্য মাধ্যমে, এইটার উল্টা হয়, এই যে এখানে যেটা হচ্ছে এখানে শূন্য মাধ্যমের বল আর যে কোনো মাধ্যমের বলের যে অনুপাত সেটা হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবং আরেকটা হলো কি, আমরা ধারকত্বের দিয়ে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে এরকম বলি যে কোনো মাধ্যমের ধারকত্ব আর শূন্য মাধ্যমের ধারকত্বের যে অনুপাত সেটা হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এখানে কত সঠিক? 1 ও 2 সঠিক। কোশ্চেনটা বলতেছে সবচেয়ে বেশি আদান থাকে হাইত বস্তু কোন তলে? উত্তল তলে। তারপরটা খেয়াল করো, বলতেছে চিত্রের প্রতিটি ধারকের ধারকত্ব 3 মাইক্রোফ্যারাডে, মানে এখানে প্রত্যেকটা ধারকত্ব হলো 3 মাইক্রোফ্যারাডে। এখন আমাকে বলতেছে এ ও বি বিন্দুর মধ্যে কার্যকর ধারকত্ব কত? এ ও বি বিন্দুর মধ্যে আমরা যদি বাইর করতে চাই তাহলে কি করতে হবে? এই যে যেমন এটা যদি এ হয় এটা হবে এ, এটা যদি বি হয় এটা হবে বি, এটা হবে বি। আচ্ছা, এইটা যদি বি হয় এইটা হবে বি, আর এইটাকে আমরা ধরে নিলাম সি। যেহেতু এখানে ইলেকট্রিক্যাল ডিভাইস আছে তাহলে এই পয়েন্ট অবশ্যই এ পয়েন্ট না, এই পয়েন্টটা অন্য একটা পয়েন্ট হবে। আর এইটা যদি সি হয় তাহলে এটা হবে সি। তার মানে এখানে আমাদের চাইছে কারটার মধ্যে এ ও বি এর মধ্যে, তাহলে এ ও বি আমরা এক সাইডে রাখবো আর মাঝখানে কি দিব? মাঝখানে দিব সি। এখন দেখো এখানে বলতেছে এ ও বি এর মধ্যে যে ধারকত্ব সেটা হলো এই যে এ ও বি এর মধ্যে ধারকত্ব হলো এইটা। আবার এ ও সি এর মধ্যে ধারকত্ব কত? এইটা। এবার সি ও বি এর মধ্যে ধারকত্ব কয়টা আছে? সি ও বি এর মধ্যে ধারকত্ব আছে এখানে একটা, একটু নিচে নামাইতে হবে। এখানে কত চলে আসে? এখানে চলে আসে ধারক করলে এখানে কত হবে? 3। এখানে নিচে হবে 3, আর এখানে কত হবে? যেহেতু সমান্তরাল আছে তাহলে এটা হবে কি? 6 6 3। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা সলভ করি তারপর কি হবে? তারপর এই দুইটা যেহেতু তোমার কিস আছে, এই দুইটা সমান্তরাল আছে, তাহলে তুমি এখানে সরি এই দুইটা কিস আছে? শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে কি হয়? শ্রেণীতে থাকলে তোমার হয়ে যায় CS = 3 ইনভার্স প্লাস 6 ইনভার্স উপরেটা হোল ইনভার্স। তাহলে তোমার এই 3 আর 6 তোমার যে শ্রেণীতে ছিল সেটা চলে আসবে। তার মানে উপরে থাকলো 3, নিচে থাকলো তোমার কত? 2। এরা কিসে আছে? সমান্তরাল আছে। সমান্তরাল থাকলে কি করতে হয়? নরমাল যোগ। 3 + 2 आंसर কত হয়? 5। লাস্টে কি? মাইক্রোফ্যারাডে। 5 মাইক্রোফ্যারাডে। কোশ্চেনটা খেয়াল করি। তারপর কোশ্চেনটা কি বলতেছে? বলতেছে +-5 মাইক্রোকুলম চার্জ দুইটিকে 4 মিলিমিটার ব্যবধানে রেখে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো। তার মানে এখানে তোমার +5 মাইক্রোকুলম আর -5 মাইক্রোকুলম এরকম দুইটা তড়িৎ দ্বিমেরু রাখছি এবং তাদের মধ্যবর্তী ব্যবধান 4 মিলিমিটার করে দিচ্ছি। এখন আমাকে কোশ্চেন করতেছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত? দেন তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটাকে প্রকাশ করি কি দ্বারা? এটা মানে কি ছিল? চার্জ গুণ মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, চার্জ কত ভাই? চার্জ ছিল তোমার 5 আর মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা 5 কি লিখছে? 5 মাইক্রোকুলম লিখছে। তার মানে এটাকে আমার SI তে নিতে হবে। তাহলে 5 × 10⁻6 আর মধ্যবর্তী দূরত্ব 4 মিলিমিটার, মানে 4 × 10⁻3। তাহলে এখানে কত? 4 × 5 = 20 গুণ 10⁻9
তাহলে এখানে তোমার কত চলে আসবে, আর এখন কত কুলম্ব মিটার, আর এটা মানে কি 10⁻⁸ কুলম্ব মিটার। আচ্ছা, তারপর বলতেছে তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করতে টর্কের প্রয়োজন হবে। কত টর্কের প্রয়োজন হবে? তাহলে এখানে তোমার তড়িৎ দ্বিমেরুটি মানে এই যে তোমার তড়িৎ দ্বিমেরু আছে সেটা তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপন করবে। তার মানে এখানে অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি হবে। এখানে যে তড়িৎ ক্ষেত্র আছে আর যে দ্বিমেরু আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে, তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা টর্কের ফর্মুলা কি জানি, টাউ ইকুয়াল টু পি সাইন থিটা। যদি তড়িৎ দ্বিমেরুটা তোমার তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয় তাহলে টর্কের যে ফর্মুলাটা সেটা হলো টাউ ইকুয়াল টু পি সাইন থিটা। পি মানে কি তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু কত পাইছে 2 × 10⁻⁸। আর প্রাবল্য তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য কত দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত দেওয়া আছে 2 × 10⁴। আর সাইন এখানে অ্যাঙ্গেল কত দেওয়া আছে 90 ডিগ্রি। তার মানে তোমার যে অ্যান্সারটা চলে আসবে সেই অ্যান্সারটা চলে আসবে 4 × 10⁻⁴। এটা টর্কের এখন কি নিউটন মিটার। এখানে বলতেছে তারপর কোশ্চেনটা, তড়িৎ দ্বিমেরু অক্ষের সাথে দূরত্বের সম্পর্ক কেমন? তো তড়িৎ দ্বিমেরু এটার সাথে তোমার যেই তড়িৎ প্রাবল্যের যে সম্পর্ক আছে সেটা একটা সম্পর্ক আছে, সেটা কি ছিল, ইকুয়াল টু 1/4πε P√1 + 3 cos² θ বাই কিউ আর কিউ। তাহলে এখানে খেয়াল করো তড়িৎ দ্বিমেরু আর এই যে প্রাবল্যের মধ্যে যে দূরত্বটা আছে, মানে এটা বলতে বুঝেছে তড়িৎ দ্বিমেরু আর প্রাবল্য নিয়ে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বের সাথে প্রাবল্যের সম্পর্কটা কেমন। তাহলে এই যে খেয়াল করো এই প্রাবল্য আর এই যে দূরত্ব তার সম্পর্কে ঘনের সমানুপাতিক। আবার বলতেছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক কি ছিল, যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা আর শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার অনুপাতটা ছিল পরাবৈদ্যুতিক ধ্রুবক। তার মানে দেখা যাইতেছে উপরেও তড়িৎ ভেদনযোগ্যতা নিচেও তড়িৎ ভেদনযোগ্যতা, তার মানে দুইটা সেম জাতীয় জিনিস অনুপাত আকারে থাকলে তোমাদের তাদের কি থাকে না, কোনো একক থাকে না। আর বলতেছে সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? আমরা জানি সমবিভব তল আর তড়িৎ ক্ষেত্রের যে মধ্যবর্তী কোণ সেই মধ্যবর্তী কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে। তারপরটা কি বলতেছে, পি একটি ফাঁকা গোলক যার পৃষ্ঠে এত কুলম্ব চার্জ আছে এ বিন্দুতে বিভব কত। এখন দেখো এ বিন্দুটা কি, গোলকের অভ্যন্তরে। তো গোলকের অভ্যন্তরে চার্জিত যদি কোনো গোলক থাকে, গোলকের অভ্যন্তরে তোমার যে বিভবটা থাকে সেটা হয় তার সমান পৃষ্ঠে বিভবের সমান, মানে 1/4πε Q/r। এই যে ডিসটেন্সটা আছে সেইটা ডিসটেন্সটা আমরা কি বসাবো, এই যে পৃষ্ঠের এই যে এখানে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা বসাবো, মানে কত বসাবো 4 সেন্টিমিটার। এখানে 9 × 10⁹ আর এখানে যে তোমার চার্জ আছে এই চার্জ কত 10⁻10 আর কত বসাবো, আর বসাবো 4 সেন্টিমিটার। আমরা যদিও বলছে 3 সেন্টিমিটার দূরে, কিন্তু এটা বসাইতে হবে কত, 4 বসাইতে হবে 10⁻²। কারণ কি তোমার গোলকের অভ্যন্তরে তোমার যে বিভবটা থাকে সেটা হয় পৃষ্ঠের বিভবের সমান। এখানে তোমার যে ভ্যালুটা চলে আসবে সেই ভ্যালুটা কত চলে আসবে, এটা যদি আমরা হিসাব নিকাশ করি এটা চলে আসবে তোমার 45। আবার বলতেছে এ বিন্দুর তড়িৎ প্রাবল্যের তুলনায় বি বিন্দুর প্রাবল্য কত? আচ্ছা এ বিন্দুর তড়িৎ প্রাবল্যের তুলনায়, মানে এ বিন্দুর তড়িৎ প্রাবল্য তুলনায় বি বিন্দুর তড়িৎ প্রাবল্য কত, মানে উপরে থাকবে তোমার মানে ইবি আর নিচে থাকবে ইএ, এটা ইকুয়াল টু কত গুণ সেটা জানতে চেয়েছে। বলছে এ বিন্দুর তড়িৎ প্রাবল্যের তুলনায় বি বিন্দুর তড়িৎ প্রাবল্য কত গুণ, মানে বি বিন্দুর তড়িৎ প্রাবল্য এ বিন্দুর তড়িৎ প্রাবল্য কত গুণ সেটা জানতে চেয়েছে। এখন খেয়াল করো এই যে বি বিন্দুটা আছে সেই বি বিন্দুর যে তড়িৎ প্রাবল্য সেটা বাইরে হবে কি, এই যে সেটা বাইরে হবে তোমার ইবি, ধরে নিলাম কিছুটা বের হবে। আর এই যে এই বিন্দুর যে তড়িৎ প্রাবল্য, আমরা জানি তড়িৎ প্রাবল্য অভ্যন্তরে কি হয়, 0 হয়। তার মানে এখানে দেখো পিবি বাই পিএ এটা কত চলে আসে, অসীম। তাহলে অর্থাৎ পিবিটা কি হয়, তার মানে পিএ তড়িৎ প্রাবল্যটা কি গুণ হবে, অসীম গুণ হবে। ব্যাপারটা বলতেছে নিচের কোনটি পোলার ডাই ইলেকট্রিক পদার্থ নয়। পোলার ডাই ইলেকট্রিক পদার্থ হইতে হইলে তাহলে কি হইতে হবে, যদি আমরা মিথেনের গঠনটা আগে তাহলে বুঝতে পারবা CH3
এখানে 8 এখানে 8। তার মানে খেয়াল করো এই যে উপরের দিকে যদি এখানে একটা ফোর্স হয় নিচের দিকেও কি হবে সেম পরিমাণ ফোর্স হবে, তাহলে কি তারা পরস্পর নাই হয়ে যাবে। আবার এই দিকেও কি সেম পরিমাণ ফোর্স হবে, এই দিকেও কি সেম পরিমাণ ফোর্স হবে, তাহলে পরস্পর নাই হয়ে যাবে। তাহলে এখানে তো প্লাস মাইনাস পোল সৃষ্টি হইল না। প্লাস মাইনাস পোলের যদি সৃষ্টি না হয় তাহলে সেটা পোলার ডাইইলেকট্রিক পদার্থ নয়, সেজন্য তোমার মিথেনটা পোলার ডাইইলেকট্রিক পদার্থ নয়। কিন্তু HCl এর কথা যদি আমরা চিন্তা করি, এখানে HCl এখানে কি হবে, এইটা যদি এইচ এর যদি আমরা পবিত্রতা চিন্তা করি সেটা হলো কি 2.1, ক্লোরিনের কত 3.5। তার মানে এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস চলে যাবে। অনুরূপ ভাবে এখানেও সেম এখানেও সেম, ঠিক আছে। কিন্তু এখানে সম্ভব হইতেছে না। এখানে দেখা যাইতেছে যে তোমার প্লাস মাইনাস সৃষ্টি করার আগেই তোমার এরা এদের যে টানাটানি সেদের টানাটানির যে লব্ধি টানটা সেটা কি হয়ে যেতেছে দৃঢ় হয়ে যেতেছে, যার কারণে এখানে প্লাস মাইনাস হইতে পারতেছে না, সৃষ্টি হইতে পারতেছে না। তার মানে এটা পোলার ডাইইলেকট্রিক পদার্থ হবে না। তারপর এখন তারপর কোশ্চেনটা কি বলতেছে, তারপর কোশ্চেনটা বলতেছে এ বি এন এম একটি বর্গক্ষেত্রের এম ও এন বিন্দুতে সমমানের বিপরীতধর্মী দুইটি চার্জ স্থাপন করা হয়েছে। তাহলে এম বিন্দুতে সমমানের দুইটা বিপরীত চার্জ স্থাপন করা হয়েছে। এখন বলতেছে বর্গক্ষেত্রের কেন্দ্রে নিট তড়িৎ ক্ষেত্রের দিক বর্গক্ষেত্রের সাপেক্ষে কোন দিক হবে। আচ্ছা খেয়াল করো এখানে বর্গক্ষেত্রে কেন্দ্রে নিট তড়িৎ ক্ষেত্রের দিক বর্গক্ষেত্রের সাপেক্ষে কোন দিক হবে। তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রে তোমার তড়িৎ ক্ষেত্র চেয়েছে, তাহলে এখানে কত লিখবো +1 করবো। তাহলে এই যে এ বিন্দুর যে চার্জটা সেই চার্জটা তোমার এই দিকে কি করবে একটা বিকর্ষণ বল কাজ করবে, কিন্তু এই যে এন বিন্দু এটার জন্য তোমার কি করবে একটা আকর্ষণ বল কাজ করবে। তাহলে এদিকে পাইলে E1 এদিকে পাইলে তোমার E2, তাহলে নিট কেন্দ্রের থেকে যে নিট যে তড়িৎ প্রাবল্যতা সেটা কোন দিকে কাজ করতেছে, সেটা কাজ করতেছে তোমার কোন দিকে নিচের দিকে। তোমার তাহলে কোন দিকে হবে এটা নিচের দিকে, বর্গক্ষেত্রের সাপেক্ষে কোন দিকে নিচের দিকে। তাহলে খেয়াল করো তারপর কোশ্চেনটা কি বলতেছে, বলতেছে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সবচেয়ে বেশি হবে। তাহলে খেয়াল করলে দেখা যাবে এই যে সি বিন্দু, সি বিন্দুতে তোমার কি হয়, সি বিন্দুতে আমরা +1 বসাইলাম, সি বিন্দুতে যদি আমরা +1 বসাই তাহলে কি হবে, সি বিন্দুটা হলো আবার এম এন এর কি মধ্যবিন্দু। তাহলে এখানে দেখলে বুঝে যেতেছে, ছবিটা দেখলে বুঝে যেতেছে এটা যেহেতু কেন্দ্র বরাবর আছে তাহলে সি বিন্দুটা হবে এম এন এর মধ্যবিন্দু। আর এখানে আমরা কি বসাবো +1 কুলম্ব বসাবো। তাহলে এখানে যে +1 কুলম্বকে এদিকে ধাক্কা দিবে, তাহলে এটা হলো E1। আবার মাইনাস কি করবো, মাইনাস ও নিচের দিকে একটা টান দিবে 1 কুলম্বকে, তাহলে এটা কি হবে E2। তাহলে সি বিন্দুতে তোমার E1 + E2 কি হবে যোগ হবে। বিন্দুর জন্য আমরা অন্য তালিটা দিয়ে দেখাই। তো ডি বিন্দুতে কি হবে, যে প্লাসটা তোমার এই দিকে তোমার একটা ডি বিন্দুতে আমরা +1 বসাবো, আর এই যে মাইনাস কিউটা কি করবো, মাইনাস কিউটা তোমার ঠিক এই দিকে তোমার একটা। তাহলে দেখো ডি বিন্দুর এই যে এখানে এটাকে যদি আমরা E1 বলি এটাকে আমরা E2 বলি। তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে তোমার কি হইতেছে, এটাকে ধরো আমরা E1 প্রাইম দিলাম, এটাকে E2 প্রাইম দিলাম, E1 স্কয়ার, আর এখানে একটা অ্যাঙ্গেল হলো সেটাকে ধরো আলফা দিলাম, E1 + E2 স্কয়ার + 2E1 E2 cos আলফা প্রাইম প্রাইম দিলাম। আবার আমরা যদি আর কি কি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু, সি বিন্দু দিলাম, ডি বিন্দু দিলাম, এখন কোন কোন বিন্দু বাকি আছে, বি বিন্দু। আচ্ছা বি বিন্দুর ক্ষেত্রে কিরকম হবে, বি বিন্দুর ক্ষেত্রেও দেখা যাবে যে তোমার এই যে বি বিন্দুতে +1 বসাইলে এখানে তোমার ই কাজ করবে, আর তোমার ইতে কাজ করবে কোন বরাবর এই বরাবর, এখানেও তোমার কি হইতেছে অ্যাঙ্গেল তৈরি হইতেছে। আবার তুমি যদি এ বিন্দুর কথা চিন্তা করো, এ বিন্দুতেও তোমার কি হবে, এ বিন্দুতে এই কাজ দিলাম, এই বিন্দুর ক্ষেত্রে দেখা যাবে এইদিকে ধরো ই কাজ করবে আর একটা ই কাজ করবে কোন দিকে এই দিকে, এখানেও তোমার কি তৈরি হবে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে দেখো আমরা কি জানি যে দুইটা ভেক্টরের মান সর্বোচ্চ মান তখনই পাওয়া যায় যখন তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কি হয় 0 ডিগ্রি হয়। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে শুধুমাত্র সি বিন্দুর ক্ষেত্রে তোমার E1 E2 অ্যাঙ্গেলটা হইতেছে 0 ডিগ্রি, সেই জন্য তোমার সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যতা সবচেয়ে বেশি হবে। তারপরটা বলতেছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁকা গোলক 5 মাইক্রোকুলম্ব চার্জ প্রদান করলে গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রবাহিত হয়। আমরা জানি গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রবাহটা কি হয় 0 হয়, ঠিক আছে। গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রবাহটা 0 হয়, আর গোলকের অভ্যন্তরে বিভবের মান কি হয় সমান হয়। তারপর বলতেছে গোলাকার পরিবাহী ধারকত্ব ব্যাসার্ধের কেমন হয়। এই যে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে ধারকত্বের ক্ষেত্রে ফর্মুলা ছিল C = 4πε0 × r, তার মানে C = r।
এখন হয় সমানুপাতিক। তারপর বলতেছে কি কি আছে দুইটা, তারপরটা খেয়াল করো, তারপরটা যে দুইটা ধারক তোমার সমান্তরাল আছে, তারপর কি সেইটা আছে, এখন তুল্য ধারকত্ব চেয়েছে। যেহেতু দুইটা সমান্তরাল আছে তাহলে আমরা সমান্তরাল ধারককে যদি তুল্য ধারক বানাইতে চাই তাহলে কি করবো, নর্মাল বাংলা যোগ করবো, তাহলে 0.01 প্লাস 0.02 কত আসে 0.03, আর এদিকে তোমার কত আছে 0.03। প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব মানে কি, একক ক্ষেত্রফলের উপর যে প্রবাহ বা তড়িৎ, একক ক্ষেত্রফলের উপর যে তড়িৎ প্রবাহ সেটাকে আমরা বলতেছি প্রবাহ ঘনত্ব। তো প্রবাহ ঘনত্ব এটাকে আমরা রো দ্বারা প্রকাশ করি, ইকুয়াল টু আই বাই এল। একক ক্ষেত্রফলে যে তড়িৎ প্রবাহ তাকে আমরা প্রবাহ ঘনত্ব বলতেছি। তাহলে এটাকে এম্পিয়ার, এটা দেখো কি মিটার স্কোয়ার, এম্পিয়ার। আবার বলতেছি এটি সুষম ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটি বিভব পার্থক্য কত, 200 ভোল্ট। তাহলে প্রাবল্য কত, তাহলে প্রাবল্য ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি ইডি, তাহলে ই ইকুয়াল টু কত ভি বাই ডি। তাহলে ভি কত 200 ভোল্ট, আর দূরত্ব কত 50 সেন্টিমিটার, 15 × 10⁻²। তাহলে কত 4 গুণ স্কোয়ার মানে কত 400 ভোল্ট পার মিটার। এখন বলতেছে এখানে ধারকের প্রতীক কোনটা, ধারকের প্রতীক নিচের কোনটি, তাহলে 2 ও কোনটা কি হবে, এখানে কি হবে, এটা হলো তোমার কি ভোল্টেজ, ভোল্টেজের প্রতীক। আচ্ছা তারপর কি বলতেছে, পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি ধারক মনে করলে ধারকত্ব কত, সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইনটু আর। 4 পাই এপসাইলন নট কত 8.85 × 10⁻12, আর কত 6400 কিলোমিটার, মানে 6400 গুণ কিলোমিটার থেকে মিটার নিতে 10⁻³ দ্বারা গুণ করবে। তাহলে আলটিমেটলি এখানে যদি আমাদের চলে আসে তাহলে কত ফ্যারাডে চলে আসে, এটা চলে আসে 7.11 × 10⁻⁴ ফ্যারাডে। কারণ এটা আমাদের নিতে হবে কি, অ্যান্সার চাইছে কোনটা মাইক্রো ফ্যারাডে, তাহলে 10⁶ দ্বারা গুণ করবো তাহলে মাইক্রো ফ্যারাডে চলে যাবে। তাহলে আলটিমেটলি তোমার অ্যান্সার চলে যাবে 711 মাইক্রো ফ্যারাডে। তারপর কি বলতেছে 100 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার পরিবাহী পৃষ্ঠে এত কোন চার্জ প্রদান করলে গোলকের কেন্দ্র থেকে 25 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভব কত। তাহলে দেখো ব্যাসার্ধ কত দেওয়া আছে 100 সেন্টিমিটার, কিন্তু তোমার কত সেন্টিমিটার দূরে বিভব চেয়েছে 25 সেন্টিমিটার। তার মানে এটা গোলকের অভ্যন্তরে, গোলকের অভ্যন্তরে থাকলে আমরা যেই বিভবের ফর্মুলায় যে দূরত্বটা বসাবো সেটা কার বসাবো, যে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব মানে ব্যাসার্ধটা কত হবে 100 গুণ 10⁻9 × 10⁻9, আর তোমার যে চার্জ সেটা হবে 5 × 10⁻11, 100 × 10⁻²। আলটিমেটলি এখান থেকে তোমাদের যে ভ্যালুটা চলে আসবে সেই ভ্যালুটা হলো 0.45। আচ্ছা তারপর ফর্মুলাটা খেয়াল করি। ফর্মুলাটা ছিল 5 সেন্টিমিটার ব্যাসার্ধে চার্জিত ফাঁপা গোলকের পৃষ্ঠে বিভব যদি 10 ভোল্ট হয় তাহলে কেন্দ্র কত ভোল্ট হবে 10 ভোল্ট হবে, কারণ পৃষ্ঠের বিভব আর কেন্দ্রের বিভব কি থাকে সেম থাকে। তড়িৎ প্রবেশ্যতা এসআই একক কি, তড়িৎ প্রবেশ্যতা এসআই একক, এটা মানে এপসাইলন নটের একক চেয়েছে। আমরা কি জানি এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট বাই Q1 × বাই আর স্কয়ার। তাহলে এপসাইলন নট মানে কি 1/4 পাই Q1 × বাই এফ আর স্কয়ার। এখানে কি Q1 এর কুলম, Q2 কি কুলম, নিউটন ইনভার্স 1 নিউটন ইনভার্স 2, তাহলে কুলম স্কয়ার নিউটন ইনভার্স 1 নিউটন ইনভার্স 2। এইটা যে ফর্মুলা সেই ফর্মুলাটা কিন্তু আমরা আসলেই জানি, এটা হলো 1/4 পাই এপসাইলন নট পি কস থিটা বাই আর স্কয়ার, এটা শিখছি। কিন্তু এইটা মেইন যে যেহেতু তোমার দ্বিমেরু অক্ষের উপর অবস্থান করে তাই থিটার ভ্যালু হয় 0, আর এখানে আর স্কয়ার কে লেখা হয় আর স্কয়ার মাইনাস এল স্কয়ার। আসলে এই এল এর ভ্যালুটা খুবই, এই এল এর ভ্যালুটা অনেক ছোট থাকে, এই এল এর ভ্যালুটা অনেক ছোট থাকে, বিধায় এল এর ভ্যালুটা 0 ধরে আমরা এই ফর্মুলাটা লিখছি।
ঠিক আছে, তাহলে মেইন ফর্মুলাটা যে দাঁড়ায় যেহেতু অক্ষের উপর অবস্থান করতেছে তাই থিটার মান হবে 0, তার মানে হবে পি। আর এখানে এখানে আমরা এটা কি লিখবো, যেহেতু এল লেখা আছে সূত্রের মধ্যে, তাহলে আর স্কয়ার মাইনাস এম স্কয়ার। আর এখানে এল এর ভ্যালু খুবই নগণ্য হয় বিধায় এল এর ভ্যালু কি ধরে নেওয়া হয়, 0 ধরে নেওয়া হয়। বলতেছে এন সংখ্যক সি ধারকত্বকে এন সংখ্যক সি ধারকত্বকে বি ভোল্টেজ উৎসের সাথে যথাক্রমে শ্রেণী ও সমান্তরালে যুক্ত করা হলো। তাহলে দেখো এন সংখ্যক সি ধারকত্বের ধারক আমরা যুক্ত করছি কিসের শ্রেণীতে, যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে কি হয়, শ্রেণীতে শিখছিলাম ওই যে রোধের ক্ষেত্রে সমান্তরালে যেটা অ্যাপ্লাই হয় সেইটা। তাহলে ধারকত্ব সি আর আসছে কত পরিমাণ এন সংখ্যক, তাহলে সি এস হবে সি বাই এন। আর প্যারালালটা কি হবে, প্যারালালটা হয় শ্রেণীর মতো, তার মানে এটা হবে কি সি যেহেতু আছে তাহলে হবে কি এন সি। বুঝতে পারছি, যেমন এই যে এইভাবে আমরা চিন্তা করতে পারি, যদি 4টা ধারক থাকতো তাহলে কয়টা লিখতাম, সি প্লাস সি প্লাস সি, আলটিমেটলি কত আসতো 4c। অনুরূপ ভাবে যদি এন সংখ্যক আমার কাছে ধারকত্ব থাকে তাহলে তোমার কি হবে, এখানে এন সি হবে। তারপর কি বলতেছে এখানে আমরা খেয়াল করি, তাহলে আমাদের সি এস ইকুয়াল টু আমরা কি পেলাম, সি বাই এন। অতএব এখান থেকে আমরা যদি এই সি কে লিখতে চাই তাহলে কি লেখা যায়, সি পি বাই এন। আগে থেকে এন ছিল, সি এস ইকুয়াল টু কি আসে, সি পি বাই এন স্কয়ার। সিপি বাই এন স্কয়ার, অর্থাৎ সিপি ইকুয়াল টু কি এন স্কয়ার সি এস। তারপর কি লিখছে, উদ্দীপকের শ্রেণী ও সমান্তরাল তুল্য ধারকের করতে সঞ্চিত শক্তি নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, যদি শ্রেণীর ক্ষেত্রে হয় তাহলে হাফ সি এস ভি স্কয়ার। আর যদি আমরা সমান্তরালের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি হবে, হাফ সিপি ভি স্কয়ার। তাহলে খেয়াল করো সিপি এটাকে আমরা কি লিখতে পারি, সিপি কে আমরা একটু লিখলাম এন স্কয়ার সি এস ভি স্কয়ার। এন স্কয়ারটা আমরা সামনে নিয়ে আসলাম হাফ সি এস ভি স্কয়ার। ইউএস ইউপি ইকুয়াল টু কি হবে, এন স্কয়ার ইউএস। তারপরটা কি বলতেছে এখানে দুই প্রান্তে বিভব পার্থক্য হলো 150 ভোল্ট, ধারকের সঞ্চিত শক্তি এত, ধারকত্ব কত, তাহলে ইউ ইকুয়াল টু কত, হাফ সি ভি স্কয়ার। এখন ইউ এর ভ্যালু কত দেওয়া আছে, ইউ এর ভ্যালু দেওয়া আছে 14.9 ইন্টু 10⁻⁷, এটা হলো হাফ। আর তোমার কাছে সি এর ভ্যালু চাইছে ভি, ভি এর কত 150 স্কয়ার। তাহলে আলটিমেটলি তোমার এখান থেকে যে সি এর ভ্যালুটা চলে আসবে, সেই সি এর ভ্যালুটা হলো 1.3 10⁻⁻10 ফ্যারাড। একটি চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে উপস্থিত আধানের পরিমাণ কি হয়ে যাবে, শূন্য হবে। কারণ ওই যে চার্জিত বস্তু যখন পৃথিবীর সাথে যুক্ত করবা তখন পৃথিবী তোমার ওই চার্জটা নিজের মধ্যে নিয়ে নিবে, তাহলে চার্জিত বস্তুর মধ্যে চার্জ কত থাকবে, শূন্য থাকবে, কোনো চার্জই থাকবে। তাহলে খেয়াল করো তড়িৎ বিভবের ফর্মুলা কি, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব হচ্ছে অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জ আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্রের বিভব। তাহলে কোনটা হবে, তারপর কোশ্চেনটা খেয়াল করো, ভোল্টেজ সমতুল্য নিচে কোনটা। তাহলে আমরা দেখো জানি কি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, তো ভি ইকুয়াল টু কি ডাব্লিউ বাই কিউ, এটা কিন্তু তোমার জুল। তাহলে তোমার ভি ইকুয়াল টু কি, ভি এর একক কি ভোল্টেজ, আর ডাব্লিউ এর একক কি জুল, এটার একক কি কুলম্ব। তাহলে কি হবে জুল বা কুলম্ব। তারপরটা কি বলতেছে, তারপরটা বলতেছে যে চিত্র অনুযায়ী ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় সমীকরণ নিচে কোনটা। তাহলে এখানে n ইকুয়াল টু 1 2, যেখানে সেখানে n ইকুয়াল টু 1 2 3 হবে। আচ্ছা আমরা কি জানি, বিভবের ফর্মুলা আমরা কি জানি, 1/4 পাই এপসিলন নট কিউ। যেহেতু তোমার এখানে মোট ও বিন্দুতে মোট বিভব চাইছে, তাহলে এই যে Q1 এর জন্য এই ও বিন্দুতে বিভব উৎপন্ন হবে, Q2 এর জন্য বিভব উৎপন্ন হবে, Q3 এর জন্য বিভবটা কি হবে, তৈরি হবে। মোট বিভব মানে কি, Vn ইকুয়াল টু Q1 বাই R1, তারপরে এরকম 1/4 পাই এপসিলন নট Q2 বাই R2 প্লাস 1/4 পাই এপসিলন নট
Q3/R3। তাহলে আলটিমেটলি আমাদের যেটা হবে সেটা হবে সামেশন অফ এখানে হবে n, এখানে হবে 1/4πε0 UN/Rn। চিত্র অনুযায়ী ভিন্ন পথে একক ধনাত্মক আধানকে এ থেকে বি তে নিতেছি, এতে W1 W ও W2 পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে। এখানে বিভব, এখানে ভি এটা বড়, ভিটা ছোট। কি জানি W ইকুয়াল টু কিউ গুণ কি হয়েছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য কত হবে? এ থেকে বি পয়েন্টে নিচ্ছি, তাহলে ভি এ যেহেতু বড়, ভি এ মাইনাস কি হবে বি বি হবে। তাহলে এখানে W1 এর ক্ষেত্রে তোমার সেম ফর্মুলা, W ক্ষেত্রেও সেম ফর্মুলা, কিউ বি এ মাইনাস বি বি। W ক্ষেত্রেও কি হয়েছে W পরিমাণ কাজ করতেছে কি এ থেকে বিতে নিতে। আবার W2 এখানেও কি কাজ করতেছে এ থেকে বিতে নিতে কাজ করতেছি। তার মানে সবার ক্ষেত্রে তোমার কি লাগে মানটা কি হবে সেম হবে। তাহলে দেখো তারপর কোশ্চেনটা কি বলতেছে, বি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে, মানে বি বিন্দুতে এই বিন্দুতে কত চার্জ স্থাপন করলে ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে আমরা যদি তড়িৎ প্রাবল্যটা বাইর করতে চাই তাহলে কি তোমার এ বিন্দুর বিভব যেহেতু সি বিন্দুর বিভব প্লাস কি বি বিন্দুতে যেহেতু চার্জ স্থাপন করবো তাহলে বি বিন্দুর বিভব যোগ করতে হবে। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে কি হবে, এ বিন্দুর ক্ষেত্রে তোমার যেহেতু আমরা কোন বিন্দুতে তোমার বিভব জিরো করতে চাই বি বিন্দুতে, তাইলে এ বিন্দু থেকে ডি বিন্দু ডিস্টেন্স কোনটা, এ বিন্দু থেকে ডি বিন্দু ডিস্টেন্স হলো এডি। তাহলে ভি ইকুয়াল টু হবে 1/4πε0 সবগুলো থেকে কমন নিলাম কিউ এ বাই এডি। সি বিন্দুর জন্য তোমার যে ডিস্টেন্স ডি বিন্দুর ক্ষেত্রে সেটা কি হবে কিউ সি বাই সিডি। বি বিন্দুর জন্য যে ডিস্টেন্স সেটা কি হবে কিউ বি বাই কি হবে বিডি। তো এখানে আবার কি বলে দিছে, এখানে বলে দিছে তোমার এডি বিডি সিডি সমান, এডি বিডি সিডি সমান, আর এখানে তোমার বিভবটা হয়তো হবে জিরো, তাহলে জিরো ধরলাম। প্রশ্নে যেহেতু বলে দিছে সমান তাহলে এটারে এডি রাখলাম, সিডিরও এডি দিলাম, যেহেতু সবগুলোই কি তোমার গুরুত্ব সেম। তাহলে আলটিমেটলি তোমার যেটা আসলো সেটা এখান থেকে তুমি এডিটা কমন চলে যাবে, কিউএ প্লাস কিউসি প্লাস কিউবি। আলটিমেটলি এখানে তোমার জিরো চলে আসে, তারপর কি চলে আসে কিউএ প্লাস কিউসি প্লাস কিউবি। আলটিমেটলি তাহলে তোমার কোন দরকার কিউবি দরকার, তাহলে মাইনাস কিউএ মাইনাস প্লাস মাইনাস কিউএ মাইনাস কিউসি। তাহলে আলটিমেটলি কত আসে কিউবি ইকুয়াল টু মাইনাস কিউএ কত মাইনাস কিউএ এ হলো 4.8 আর কিউসি কত কিউসি হলো -1.6। আলটিমেটলি এখান থেকে করলে তোমার যে কিউবি চলে আসবে সেই কিউবি চলে আসবে -3.2 কুলম্ব। কি হচ্ছে তার ক্লোজ ইন্টিগ্রেশন দেওয়া তড়িৎ প্রাবল্য ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। এটা মানে কি আমরা জানি তড়িৎ ফ্লাক্স, এটা কে দিছে গাউস দিছে। একটা কোশ্চেন খেয়াল করো, এখানে দুইটা গোলক দেওয়া আছে, ছোট গোলক বড় গোলক। এখন এখানে উদ্দীপক অনুসারে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা যাচাই করতে হবে। তো পি বিন্দুতে বিভব কিউ বিন্দু বিভবের চেয়ে বেশি, দেখো পি বিন্দুটা কি হয়েছে ছোট গোলকের অভ্যন্তরে আছে, তাহলে ছোট গোলকের পৃষ্ঠের বিভবের সমান হবে তোমার পি বিন্দুর বিভব 1/ε0। এখানে চার্জ হবে 10⁻⁹ আর যেহেতু পৃষ্ঠের বিভবের সমান ডিস্টেন্স কত 3 × 10⁻²। আর কিউ বিন্দু এটাও তোমার অভ্যন্তরে আছে, তাহলে হবে 1/4πε0 কিউ 3 × 2 × 10⁻⁹। আর তোমার যে ডিস্টেন্স এই যে তোমার এটা হলো তোমার ব্যাসার্ধ, এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমার 4 সেন্টিমিটার 4 × 10⁻²। এখন খেয়াল করলে দেখা যাইতেছে কিউ বিন্দুতে তোমার দূরত্বটা বেড়ে গেছে বা ব্যাসার্ধটা বেড়ে গেছে, তাই কিউ বিন্দু বিভবটা কি যাবে কমে যাবে। যেহেতু তোমার 4 সেম, তাই বলা যাইতেছে যেহেতু কিউ বিন্দুতে দূরত্ব বেড়ে গেছে তাই তোমার বিভবটা কি যাবে কমে যাবে। তার মানে পি বিন্দু বিভবটা বেশি, কিউ বিন্দু বিভবটা কি কম। এক নম্বরটা সঠিক। তারপর বলতেছে পি বিন্দু ও কিউ বিন্দুর প্রাবল্য শূন্য, কারণ কি পি বিন্দু এবং কিউ বিন্দু দুইটাই গোলকের অভ্যন্তরে আছে, তাহলে গোলকের অভ্যন্তরে থাকলে পরিবাহী চার্জের ক্ষেত্রে তোমার প্রাবল্যটা কি হয় শূন্য হয়। তারপরটা কি বলতেছে ছোট গোলকের ধারকত্ব বড় গোলকের ধারকত্বের চেয়ে বেশি। দেখো গোলকের যে ধারকত্ব সেটা ফর্মুলা ছিল 4πε0 × r। তার মানে যার আর বেশি বা যার ব্যাসার্ধ বেশি তার ধারকত্ব বেশি। এখানে বড় গোলকের ব্যাসার্ধটা বেশি, তাই বড় গোলকের
যে ধারকত্ব সেইটা বড় গোলকেরটা বেশি হবে ছোট গোলকের থেকে। এটা কি ভুল? তাহলে অ্যান্সার হবে কত? গোলক দ্বয়ের সংযোজক সরলরেখা কোন বিন্দুতে লব্ধিক প্রাবল্য শূন্য হবে? এখন দেখো এই গোলক আর এই গোলক এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা দেওয়া আছে 4 মিটার এবং গোলক দ্বয়ের যে তোমার চার্জ সেই চার্জটা হলো 10⁻⁹ দুইটারই সমচার। যদি সমধর্মী চার্জ হয় তাহলে লব্ধিক প্রাবল্য শূন্য হয় এদের মধ্যবিন্দু কত? 2 মিটার। তাহলে 2 মিটার দূরত্বে তোমার লব্ধিক প্রাবল্য শূন্য হবে। আর যদি নর্মালি তোমরা ক্যালকুলেশন করতে চাও তাহলে কিভাবে করবা, যে আমরা যদি ওই যে সিকিউর মতো করে যেভাবে সলভ করছি ওইভাবে তোমরা চাইতে পারো। তাহলে যে বিন্দুতে তোমার লব্ধিক প্রাবল্য চেয়েছে সেটাকে তুমি 1 কুলম্ব ধরবা, তারপর এদিকে E1 এদিকে E2 এইটাকে তুমি কি ধরে নিবা? সমান ধরে নিবা। তারপর ধরে নিবা এতটুকু দূরত্ব x, তারপর এতটুকু দূরত্ব হলো 4 - x। এইভাবে করবা। এভাবে করলে তুমি দেখবা x এর ভ্যালু কত চলে আসবে? 2 মিটার চলে আসবে। এটা তোমাদের বাসায় কাজ, যেহেতু এটা সিকিউর পার্ট সেই জন্য আমরা করাইলাম ওইভাবে। তারপর দেখো তারপরটা কি বলতেছে, নিম্নে কোনটি কাচের ডাই ইলেকট্রিক ধ্রুবক? তাহলে কাচের ডাই ইলেকট্রিক ধ্রুবক কত? 5.10। কাচের ডাই ইলেকট্রিক ধ্রুবক কত? 5.10। তারপর দেখো দুইটি চার্জের মধ্যকার বল কিসের উপর নির্ভর করে? চার্জের মধ্যকার বল F = 1/4πε0 ইন্টু K Q1 Q2/P r²। এই যে আর মানে মধ্যবর্তী দূরত্ব, এটা মানে কি চার্জ, আর কে মানে কি ডাইইলেকট্রিক ধ্রুবক, তার মানে তিনটার উপরে নির্ভর করে। সি বিন্দুতে লব্ধিক ক্ষেত্র প্রাবল্য কত হবে? তো খেয়াল করো সি বিন্দুতে লব্ধিক প্রাবল্য ক্ষেত্র কত হবে এটা জানতে গেছে। তাহলে দেখো বি বিন্দুর জন্য তোমার প্রাবল্য হইলো E2 আর এ বিন্দুর জন্য প্রাবল্য হইলো তোমার কি A1। এই বিন্দুতে যে সি বিন্দুতে প্রাবল্য তৈরি হচ্ছে A1। আর এখানে বলা আছে প্রত্যেকটা দৈর্ঘ্য হলো 3 মিটার করে, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এটার অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় এটা কত হবে? 60 ডিগ্রি। এখন খেয়াল করো তাহলে নিট যে প্রাবল্য সেটা কত হবে? নিট প্রাবল্যটা হবে E = √P1² + E2² plus E2² plus 2E1 E2 cos আলফা। আলফার দাম কত? 60 ডিগ্রি। এখন E1 কত? E1 হলো 1/4πε0। দেখো E1 কোন বিন্দুর জন্য? তোমার E1 এ বিন্দুর জন্য এই বিন্দুতে চার্জ কত? 3 এবং এই বিন্দু থেকে যে বিন্দুতে প্রাবল্য বাক্য করা তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 3 মিটার। E2 কত? E2 মানে হলো তোমার দুই বিন্দুতে চার্জ, দুই বিন্দুতে চার্জের জন্য যেটা তৈরি হবে। দুই বিন্দুতে চার্জ কত? 3 এবং দুই বিন্দু থেকে তোমার ওই যে লব্ধিক প্রাবল্য দূরত্ব কত? 3 মিটার। তাহলে 3² হয়ে যাবে। তাহলে তুমি এখন E1 আর E2 এখানে বসাই দিলে, তুমি এখানে যদি অ্যান্সার বসাই দাও তাহলে তুমি যে অ্যান্সারটা পাবো সেটা হলো 5.2। এখানে যদি বসাই দাও 5.2 × 10⁹ নিউটন পার কুলম্ব এটা পাবো। তুমি তো জানো এটা আমরা করাইনি, এটা 9 × 10⁹ একটু 3/9 কত চলে যাবে? 3 × 10⁹ চলে যাবে। কারণ আলটিমেটলি 20⁹ চলে যাবে। এগুলো বসাই দিলে তুমি কি এই লব্ধিক প্রাবল্যটা পেয়ে যাবে। আচ্ছা তারপর কোশ্চেনটা খেয়াল করি। তারপর কোশ্চেনটা কি বলতেছে? তারপর কোশ্চেনটা বলতেছে বিবিন্দুতে অবস্থিত চার্জের জন্য এসি এর মধ্যবিন্দুতে বিভবের মান কত? বিবিন্দুতে অবস্থিত চার্জের জন্য মানে এই যে বিবিন্দুতে অবস্থিত চার্জের জন্য এসি এর মধ্যবিন্দু মানে এই বিন্দুতে তোমার চার্জের মান কত? দেখো এই মধ্যবিন্দুতে তোমার যে চার্জের মান সেটা হলো এটুকু কত মিটার? 1 মিটার। এটুকু তোমার কত মিটার? 1 মিটার। এখন এখানে দেখো এটুকু 1 মিটার, এটুকু 2 মিটার। তাহলে এই যে লম্বটা কত হবে? তাহলে দেখো 2 মিটার হলো অতিভুজ, অতিভুজ² = ভূমি² প্লাস এখানে ধরো ও বিন্দুতে তোমার বিভব বাই করতে হবে। তাহলে হবে কি OB²। তাহলে OB² = 4 - 10। অর্থাৎ OB এর মান কত? OB এর মান হবে দেখো এসির মধ্যবিন্দুতে তোমার বিভবের মান কত হবে সেটা জানতে চাইছে কোন চার্জের জন্য? -5 × 10⁻⁷ 9 এর জন্য, 5 × 10⁻⁹ এর জন্য। তাহলে এখানে তোমার যে বিন্দুতে বিভব বাইর করবা ওই বিন্দু থেকে যে বিন্দুতে চার্জ আছে তাদের মধ্যবর্তী দূরত্ব বের হয়ে গেছে, সেটা কত? AB √3। তাহলে তো এখন সহজেই 1/4πε0
চার্জ চার্জ কত ভাই বিন্দুতে চার্জ হলো -5 × 10⁻⁹ বাই কত √3। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি, এখান থেকে আমাদের হিসাব নিকাশ করলে আর চলে আসবে -25.98 এবং কিছু অপশন আছে 9 সঠিক উত্তর এত কষ্ট করে করতেছি সঠিক উত্তর নেই। তারপর কোশ্চেনটা কি বলতেছে, তারপর কোশ্চেনটা বলতেছে যে সি বিন্দুতে তোমার 2 কুলম্ব যদি আমরা স্থাপন করি, সি বিন্দুতে আমরা 2 কুলম্ব স্থাপন করলাম, তাহলে সি বিন্দুতে কিরকম আদানটা বল অনুভব করবে সেটা জানতে চাইছে। তাহলে কোন বিন্দুর উপর আমার জানতে চাইছে, সি বিন্দুর উপর। তাহলে আমাদের নিতে হবে সি বিন্দুর উপর কোন কোন বল অ্যাপ্লাই হতেছে। তাহলে দেখো -5 × 10⁻⁹ এটা কি করবে, সি বিন্দুর বলকে কি করবে, নিজের দিকে আকর্ষণ করে নিবে। আবার এই যে এইটা কি, এটা হলো তোমার কি প্লাস, এইটাও প্লাস, তাহলে এরা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করে দিবে। এই যে এটা এখন খেয়াল করো, এখানে যে লব্ধি বলটা হবে সেই লব্ধি বলটা কোন বরাবর যাবে, এই বরাবর যাবে। এখন আমরা কি জানি, যেহেতু এটা 2 মিটার 2 মিটার করে আছে, তাহলে এটা কি সমবাহু তোমার কি ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল যদি এতটুকু যদি 60 হয়, তাহলে বুঝাই যেতেছে এতটুকু কত হবে 120। তাহলে তোমার এইটাকে আমরা ধরে নিলাম F1, এটাকে আমরা ধরে নিলাম F2। তাহলে F1 কত হবে, F1 ইকুয়াল টু হবে 1/4πε0। এখানে চার্জ কত 5 × 10⁻⁹, এখানেও চার্জ কত, এখানে চার্জ হলো 2, আর মধ্যবর্তী ডিসটেন্স কত 2 মিটার করে দিয়েছে। F2 কত হবে সেম, 2 তে চার্জ কত 1/4πε0 5 × 10⁻⁵ তারপর এখানে তুমি কি দিবা, ফর্মুলাটা দিবা। ফর্মুলাটা কি, F = √f1² + f2² + 2f1 f2 cos কত ডিগ্রি 120 ডিগ্রি। এখানে মানগুলো তুমি যদি বসায় দাও, দেখবে এটার মান চলে আসবে 22.5 ডিগ্রি। আর এখানে খেয়াল করো, f1 এর ভ্যালু আর f2 এর ভ্যালু কি সমান, তাহলে f1 আর f2 এর ভ্যালু যদি সমান হয়, তাহলে সি বিন্দুকে কি করবে, সমদ্বিখণ্ডিত করে যাবে। তাহলে সি বিন্দুকে এটা দ্বিখণ্ডক রেখা বরাবর কি হবে, গতিশীল হবে। এবি এর সমান্তরাল, এবি কোন দিকে, এদিকে। তাহলে এই যে দেখো, এই যে দ্বিখণ্ডক বরাবর এই বরাবর যে গতিশীল হইতেছে, এটা কি এবি এর সমান্তরাল না, তাহলে এটাও সঠিক। কোনটা হবে 1 2 3। তারপর কোশ্চেনটা খেয়াল করি, বলতেছে একটি তড়িৎ দ্বিমেরু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত, তাহলে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এত, মানে ওই যে 2L দেওয়া আছে, 2L = 3 × 10⁻10 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটার নিই, তাহলে 3 × 10⁻10 × 10⁻2 মিটার, তাহলে 3 × 10⁻12 মিটার। এখান থেকে আমরা যদি ভ্রামকটা বাইর করতে চাই, ভ্রামক কি করতে হবে, চার্জ গুণ মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব বা 2L তো পেয়ে গেছি। এখন আমার কি বলছে, প্রশ্ন বলছে তড়িৎ দ্বিমেরু চার্জের পরিমাণ, মানে Q এর মান চাইছে। Q এর মান যদি বাইর করতে চাই, তাহলে আমার তড়িৎ এই যে দ্বিমেরু যে ভ্রামকটা আছে সেটা লাগবে। এখন এখানে বলতেছে দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর দ্বিমেরু কেন্দ্র থেকে হতে 3 সেন্টিমিটার দূরে, মানে এই যে ধরো তড়িৎ দ্বিমেরু আছে, এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর 3 সেন্টিমিটার দূরে, 3 সেন্টিমিটার দ্বিমেরু কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরে, 3 সেন্টিমিটার দূরে তোমার তড়িৎ দ্বিমেরু চার্জের পরিমাণ কত, সেটা দূরে তড়িৎ ক্ষেত্র কত পাইছে, তড়িৎ ক্ষেত্র 3 সেন্টিমিটার দূরে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর 3 সেন্টিমিটার দূরে তোমার E এর ভ্যালু পাইছে 3 × 10⁻⁶। আমরা কি জানি, E এর ফর্মুলা জানি কি, E = 1/4πε0 P √1 + 3 cos² θ বাই কত, বাই r3। এখন এই r মানে কি, এই যে ডিসটেন্সটা, এই r। এখন খেয়াল করো, এখন এখানে আমাদের এই যে এখানে অ্যাঙ্গেল কত হয়েছে, এই যে এখানে তড়িৎ দ্বিমেরু, এই যে এখানে অ্যাঙ্গেলটা কত হয়েছে, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। থিটার ভ্যালু কত হবে, 90 হবে। এর ভ্যালু এখানে কত বসাবো, 90। আর r এর ভ্যালু কত বসাবা, r এর ভ্যালু বসাবা তুমি 3 সেন্টিমিটার, তাহলে মিটার নিলে 10⁻²। তাহলে আলটিমেটলি E এর ভ্যালু কত, E এর ভ্যালু আমরা পাইছি 3 × 10⁶, আর 1/4 বলে ε0, এটা ভ্যালু 9, এটা হবে 3
পি, আর এখানে তোমার দুবার জিরো আসবে, এটা হবে 3 × 10⁻²। এবার যে পি আসবে সেই পিটা চলে, তাহলে আমার যে পি পি চলে আসবে তোমার পি মানে কি তোমরা একদম ডাইরেক্টলি বসাই দিই। এখন আবার কি জানো, যেহেতু তোমার চার্জ বের করতে বলছে 9 × 10⁹, পি মানে কত? পি মানে হলো চার্জ গুণ মধ্যবর্তী দূরত্ব। পি মানে কত? পি মানে হলো যেখানে ডাইরেক্ট বসে দিই, পি মানে কত? চার্জ গুণ মধ্যবর্তী দূরত্ব, কিউ গুণ মধ্যবর্তী দূরত্ব কত? 3 × 10⁻²। আলটিমেটলি তোমার যে চার্জটা চলে আসবে সেই চার্জ বা কিউ এর মান চলে আসবে 3 × 10⁻⁹। কি বলতেছে? উল্লেখিত তড়িৎ দ্বিমেরু কেন্দ্র হতে অক্ষ বরাবর 3 সেন্টিমিটার দূরে বায়ু মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের প্রবাহ পূর্বের তুলনায় কত? তাহলে দেখো, যখন আগে লম্ব ছিল, তখন আগে যখন 90 ডিগ্রি ছিল বা লম্ব ছিল তখন ছিল 3 × 10⁻⁶। এখন যখন এই যে অক্ষ বরাবর, কেন্দ্র হতে কোন বরাবর? অক্ষ বরাবর। অক্ষ বরাবর মানে তোমার কি হবে? অ্যাঙ্গেলটা কত হবে? 0 ডিগ্রি। তার মানে ওখানে হবে 1/4πε0 পি √ 1 + 3 cos², কত ডিগ্রি? 0 ডিগ্রি বাই আর কিউ। এখানে আর কিন্তু কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এছাড়া আমরা এখানে মান না বসে আমরা যদি এইভাবে করি তাহলেই বোঝা যায় P90 = 1/4πε0 পি এর মতো রাখি, তারপর ভাগ করলে আমাদের পি কাটাকাটি যাবে, নাহলে আবার ওই যে মান বসাইতে হবে, তো আমার 90 মানে কি আর কি দুইটারে ডিস্টেন্সে, তাহলে আর কি বুঝে নিতে। এখন খেয়াল করো, এখন আমাদের কি বলতে বলছে? কোনটা বলতেছে বায়ু মাধ্যমে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পূর্বের তুলনায় কত গুণ। তাহলে আগে পূর্বের তুলনায় কত গুণ প্রাবল্য? পূর্বের তুলনায়, তাহলে নতুনটা পূর্বেরটার কত গুণ সেটা জানতে চাই। তাহলে এরকম লিখতে হবে 1/4πε0 পি মানে কত? পি √ 1 + 3 cos², এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। cos² 0 ডিগ্রি মানে কত? 1 বাই কত হবে? বাই আর কিউ। আর এখানে হবে কি সেন্ট, বাট এখানে উপাশে হয়ে যাবে কত? 90 মানে কত? 0 90 আর কিউ। এখন এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, আর কিউ কাটা, এই 1/4πε0 কাটা, পি কাটা, দেখছি এই জন্য কাটাকাটি হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আর কি আমরা এইভাবে করছি। দুই পাশে কত হবে? দুই পাশে হবে তোমার √4 মানে কত? আর নিচে হবে কত? 1। তবে এখান থেকে আলটিমেটলি পাবা E0 ডিগ্রি = 2 গুণ E90। তার মানে পূর্বের তুলনায় E90 মানে কি? পূর্ব। তার মানে পূর্বের প্রাবল্যের তুলনায় কত গুণ হয়ে গেছে? 2 গুণ হয়ে গেছে। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি, হ্যাঁ ঠিক আছে। তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর তড়িৎ প্রাবল্য, তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর তড়িৎ প্রাবল্য সর্বোচ্চ কেন? E = 1/4πε0 পি শিখছি, পি √ 1 + 3 cos²θ তাই কত? তাই আর কি এখানে ইটা ম্যাক্সিমাম তখনই হবে যখন তোমার কি হবে? cosটা ম্যাক্সিমাম হবে। cos θ ম্যাক্সিমাম হয় তখন যখন থিটার ভ্যালু 0 হয়, তখন cos θ 1 হয়। এটা হলো cos θ ম্যাক্সিমাম ভ্যালু। এবার তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ বিভব সর্বোচ্চ, এটা ভুল। কেন? ভি = আমরা কি জানি? 1/4πε0 শিখেছিলাম, পি cos θ বাই কি r²। তাহলে যদি থিটার ভ্যালু 90 হয় তাহলে cos θ এর ভ্যালু কত হয়? cos θ এর ভ্যালু হয় যে 0, তাহলে ভিটা কত চলে আসে? 0 চলে আসে। সেটার ভ্যালু যদি কত হয়? 90। যদি থিটার ভ্যালু 0 হয় তখন আর কি ভিটা ম্যাক্সিমাম পাওয়া যায়। এখন বলতেছে তড়িৎ দ্বিমেরু মধ্যবিন্দুতে আরোহণ দূরত্বে, যে মধ্যবিন্দু এটা হলো মধ্যবিন্দু, তাহলে এখান থেকে তোমার আরোহণ দূরত্বে, এখান থেকে আরোহণ দূরত্বে অক্ষের উপর আর একটা বিন্দু, আর মধ্যবিন্দু এখান থেকে r2 দূরত্বে অক্ষের উপর এস একটা বিন্দু আছে। এখন বলতেছে আর বিন্দুতে বিভব কত? সেটা ছিল v = 1/4πε0
এপসাইলন নট পি কস থিটা বাই আর স্কয়ার। এখন এখানে যদি আমরা খেয়াল করি, এখানে যে তোমার আর বিন্দুটা আছে সেটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থান করে, তাহলে অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। দূরত্বটা কত হবে? r1 হোল স্কয়ার। তাহলে কত হবে? 1/4 পাই এপসাইলন নট পি বাই r1 হোল স্কয়ার। টাইপিং মিস্টেক হচ্ছে, এটা তো পি হবে, তো আমি সেটাই করব। আর এটা হবে পি। এটা হবে। আচ্ছা, আর ও এস বিন্দু তড়িৎ প্রবাহ সমান হয়। দেখো তাহলে তবে কোনটা সঠিক? তাহলে যদি আমরা আর বিন্দুর জন্য প্রাবল্য চাই, তাহলে ওই যে আগের মতো তোমার থিটার ভ্যালুটা জাস্ট কি বসাইতে হবে? 0 বসাইতে হবে। আর এর জন্য পি তোমার 1 প্লাস 3 cos স্কয়ার থিটা cos 0 স্কয়ার 0 ডিগ্রি বাই কত? r1 পি। এখানে তোমার চলে আসবে পি, এখানে তোমার কত চলে আসবে? 4 হইলে 2p, আর নিচে চলে আসবে 4 পাই এপসাইলন নট r1 কিউব। অনুরূপ ভাবে তুমি যদি পি এসটা বাইর করো, 1/4 বাই এপসাইলন নট পি cos থিটা বাই r2 কিউব। এখানে তোমার থিটার ভ্যালু কত হবে? 90 হবে। তারপর কি হইতে বলছে? তারপর বলতে বলছে পি এস আর ই আর কি তোমার সমান। এস কত? পি বাই 4 বাই এপসাইলন নট r2 পি আর মানে কত? 2p 4 পাই এপসাইলন নট r1 কিউব। এখানে তোমার যে জিনিসটা চলে আসবে, এখানে চলে আসবে কত? এইটা এটা এইটা এটা কাটা, তাহলে r1 কিউব ইকুয়াল টু 2r2 কিউব। তারপরটা হচ্ছে একটি সমান্তরাল পাত ধারকের একটি পাতের ক্ষেত্রফল এত, এর মার্জিত হবে এত। ধারকটি ধারকত্ব বৃদ্ধি করার জন্য কি করতে হবে? সি ইকুয়াল টু আমরা কি জানি? এপসাইলন নট এ বাই পি ডি। যদি এখানে আমরা দূরে সরাই তাহলে তো ডি এর ভ্যালু বেড়ে যাবে, যদি ডি এর ভ্যালু কমাই দিই তাহলে ধারকত্ব কি বেড়ে যাবে, তার মানে কাছাকাছি আনতে হবে। আর ধারকত্বের পাত দুইটিকে কি করতে হবে? পাত দুইটিকে বড় করতে হবে। পাত দুইটি যদি বড় হয় তাহলে তোমার এরিয়াটা কি হয়ে যাবে? পাত দুইটি যদি বড় হয় তাহলে তোমার সমান্তরাল পাত ধারকের কথা যদি চিন্তা করি তাহলে তোমার কি হয়ে যাবে? পাত দুইটি বড় হলে এরিয়াটা বেড়ে হয়ে যাবে। এরিয়া বেড়ে গেলে তোমার ধারকত্বটা কি যাবে? বেড়ে যাবে, মানে বড় করতে হবে। কত? 2 একটি চার্জিত গোলাকার পরিবাহীর অভ্যন্তরে প্রাবল্য 0, ঠিক আছে। অভ্যন্তরে বিভব 0 না, অভ্যন্তরে বিভবটা কি থাকে? সমান থাকে পৃষ্ঠের সকল বিন্দু বিভব সমান। হ্যাঁ, পৃষ্ঠের সকল বিন্দুতে বিভব সমান থাকে। এই যে ধরো পৃষ্ঠ যদি হয় তাহলে এই বিন্দুতে বিভব যদি 10 ভোল্ট হয়, এই বিন্দুতে বিভব 10 ভোল্ট, এই বিন্দুতে বিভব 10 ভোল্ট, এই বিন্দুতে বিভব 10 ভোল্ট, তার মানে একই। তাহলে খেয়াল করো, বাড়িতে সমান্তরাল পাত ধারকের একটা তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে, মানে সিগমা দেওয়া আছে। আর ধারকের অভ্যন্তরে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে দেওয়া আছে? এখন প্রাবল্য দিয়েছে। প্রাবল্য আর তলমাত্রিক ঘনত্ব এটার মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সিগমা বাই এপসাইলন, যদি যে কোনো অন্য মাধ্যমে হয়। আর শূন্য মাধ্যম হলে তো ছিল সিগমা বাই এপসাইলন নট। এপসাইলন মানে কি? কে এপসাইলন নট। আর সিগমার ভ্যালু কত দেওয়া আছে? সিগমার ভ্যালু দেওয়া আছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, আর কে ভ্যালু কত? 5। এটা মানে কত? 8.85 টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এটা মানে 8.854। তো আলটিমেটলি তোমার যে অ্যান্সারটা চলে আসবে সেটা হলো 1/5। 1/5 মানে কি? 0.2। আবার বলতেছে তড়িৎ ক্ষেত্রে দিক নির্ণয়ের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়? পরক চার্জ ইউজ করা হয়। আবার বলতেছে বায়ুতে -4 কুলম্ব ও 5 কুলম্ব মানে দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব অসীম হলে বিক্রিয়াশীল বল কত? F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। মধ্যবর্তী দূরত্বের স্কয়ার, মধ্যবর্তী দূরত্ব কত? ইনফিনিটি। তাহলে এখানে চার্জ তোমার দেওয়া আছে কত? 4 গুণ 5, ইনফিনিটি স্কয়ার করলে ইনফিনিটি আসবে। তাহলে এটা মানে 9 × 10 টু দি পাওয়ার 9, এটা কোন 4 গুণ 5 বাই ইনফিনিটি। কোনো কিছু বাই ইনফিনিটি মানে কি? 0। তারপর দেখো তারপরটা কি বলতেছে? বলতেছে +1 কুলম্ব চার্জ বিশিষ্ট 10 মিটার ব্যাসার্ধের একটি ধাতব ফাঁকা গোলক বিকে আকর্ষণ করছে।
এই গোলকটি তলবর্তী ঘনত্ব কত? তলবর্তী ঘনত্ব ফর্মুলা কি ছিল? কিউ বাই চার্জ বাই কি ক্ষেত্রফল। চার্জ কত? চার্জ বলা আছে 1 কুলম্ব। আর যে তোমার গোলকের কথা বলা আছে, গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই আর স্কয়ার 1 বাই 4 পাই। আর এর ভ্যালু কত? ব্যাসার্ধ কত আছে? 10 সেন্টিমিটার, মানে 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস হোল স্কয়ার। আলটিমেটলি এখান থেকে তুমি যদি করো তোমার চলে আসবে 2.9 কুলম্ব বা মিটার স্কয়ার। যেহেতু বি কে আকর্ষণ করছে, তাহলে একটি ধাতব ফাঁকা গোলক প্লাস এক কুলম্ব চার্জ বিশিষ্ট ধাতব ফাঁকা গোলক বি কে আকর্ষণ করছে। তাহলে বি কে আকর্ষণ করছে, বি কে আকর্ষণ করতে পারে দুইটা কেস। একটা হলো বি যদি চার্জিং হয়, আর একটা হইলো বি যদি ঋণাত্মক হয়। তাহলে তোমার ফাঁকা গোলকটা বি কে কি করবে? আকর্ষণ করবে। তাহলে কোনটা? চার্জিং হতে হবে আর কি ঋণাত্মক হতে হবে। একটি আরটা কি? আরটা বলতেছে ডি ব্যাসের এই গোলকটির ধারকত্ব হলো সি। এটা একটা গোলক, দেখে মনে হচ্ছে উপবৃত্ত, কিন্তু না, এটা একটা গোলক। ধারকত্ব সি, এর কেন্দ্র যদি ও হয় এবং এই পৃষ্ঠের উপর একটা বিন্দু, গোলকটির চার্জ কত, মানে গোলকটির ধারকত্ব কত সেটা জানতে গেছে। যেহেতু এটা একটা গোলক, তাহলে গোলকের ক্ষেত্রে তোমার ধারকত্ব কি ছিল? 4 পাই এপসাইলন নট ইনটু আর। এখানে কি দেওয়া আছে? এখানে তোমার ব্যাস দেওয়া আছে, ডি ব্যাসে। ব্যাস কত? ডি। তাহলে আমরা কি জানি? ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই হলো কি তোমার ব্যাসার্ধ। কি হবে? 4 পাই এপসাইলন নট ইনটু ডি বাই কত হবে? 2 ভাগ করলে 2 পাই এপসাইলন নট ইনটু ডি। তাহলে কি বলতেছে? উদ্দীপকের উল্লেখিত ক্ষেত্রে ও বিন্দুতে বিভব কত? ও বিন্দু মানে কেন্দ্রে, কেন্দ্রের বিভবটা কি হবে? পৃষ্ঠের সমান। তাহলে এই যে কেন্দ্র থেকে এই যে পৃষ্ঠ পর্যন্ত যে ব্যাসার্ধ সেটা কত? ডি বাই 2। তাহলে বি ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট। চার্জ কত? চার্জ হলো 2 বাই মধ্যবর্তী দূরত্ব কত? 2 বাই 2। দুই পেয়ে যাবে 2 কিউব 1 বাই এপসাইলন নট। তাহলে 2 2 কাটা, তাহলে 2 পাই এপসাইলন নট 2 বাই 2 পাই এপসাইলন নট। আর ও বিন্দুতে প্রাবল্য 0। তাহলে কত হবে? 2 আর 3 হবে। কারণ হলো এখানে বলাই আছে গোলকটির চার্জ কত? কিউ। যেহেতু গোলকটির চার্জ কিউ বলা আছে, এখানে তো তোমার গোলকটির চার্জ অন ধরে বলছে, এটা তো হবে না। কারণ বলেই দিছে গোলকটির চার্জ হলো কি? ও বিন্দুটা যেহেতু তোমার অভ্যন্তর অবস্থান করে, তাই ও বিন্দুতে প্রাবল্য 0। এই ছিল আজকের মতো এই তোমাদের জ্ঞানমূলক কোশ্চেন। এই হইল তোমাদের উদাহরণমূলক কোশ্চেন। তাইলে আমরা নেক্সট ক্লাসে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবো সেটা হলো চলতরি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।